আওয়ামী লীগের খুব ভাগ্য, একদিক দিয়ে খুব ভাগ্য বলবো এই জন্য যে আজকে আওয়ামী বিরোধী শক্তিটা ঐক্যবদ্ধ থাকতে পারতেছে না। এর ঐক্যবদ্ধ থাকতে না পারার কারণে দেশে যে অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে, যাতে যে আজকে যে একটা মানুষের বিড়ম্বনা শুরু হয়েছে, এই যে মানুষের মধ্যে যে একটা হতাশার ভাব তৈরি হয়ে গেছে, ইট ইজ ভেরি ডেঞ্জারাস, ভেরি খুব বিপজ্জনক। আজকে দেখেন শাহবাগ চত্বরে ছেলেরা এখানে দল বেঁধেছে, তারা সরকারের কাছ থেকে জুলাই সনদের দাবির জন্য আন্দোলন করছে। আজকে সারাদিন রাস্তাঘাট বন্ধ ছিল, তারা কেউ কোনো কিছু এখানে করতে পারে নাই, কোনো কিছু নাই করতেছে। এখানে আগামী 3 তারিখে বিএনপির একটা অনুষ্ঠান, বিএনপি প্রথম করতে চেয়েছিল শহীদ মিনারে, সেখানে এনসিপিও সঙ্গে সঙ্গে একটা কর্মসূচি ঘোষণা করেছে। ফলে সেখান থেকে ছাত্র দল সরে আসছে, সেরা এসে বলছে তারা শাহবাগে করবে। এখন দেখেন গতকাল থেকে শাহবাগেও বৈষম্য ছাত্র আন্দোলন নামে একটা ছাত্রের অংশ তারা দখল করে রাখছে। তার মানে 3 তারিখে এখানে ছাত্র দলকে না যাওয়ার একটা পথ তৈরি করে গেছে। এই যে খেলাগুলো শুরু করা হয়েছে, এটা তো অনৈক্যের খেলা, বিভেদের খেলা। বিএনপি গত 15 বছর ধরে এক নাগারে আন্দোলন করে আসতেছে। হ্যাঁ, আমি স্বীকার করি বিএনপি আন্দোলনে সফল হতে পারে না, নেতৃত্ব দিতে পারে নাই, তারা সামনে কাতারের থেকে তারা আওয়ামী লীগকে ক্ষমতা থেকে হটাতে পারে নাই, শেখ হাসিনার বিরুদ্ধে লড়তে পারে নাই, আবু সাইদের মতো বুক চেতিয়ে দিয়ে দাঁড়াতে পারে নাই। এটা বাস্তব সত্য। কিন্তু পাশাপাশি একটা জিনিস খেয়াল করে দেখেন, এই আন্দোলনটা কারা করেছে। দেখেন ট্রাম্প ক্ষমতায় আসার পরে একটা ঘোষণা দিয়েছে যে বাংলাদেশে ইউএসএআইডির মাধ্যমে $29 মিলিয়ন একটা প্রজেক্ট নেওয়া হয়েছিল, এটার নাম হলো চেঞ্জ রিজিম, অর্থাৎ শাসক পরিবর্তন করা। এবং এটার দায়িত্ব দেওয়া হয়েছিল সাবেক আমেরিকান রাষ্ট্রদূত ঢাকা যিনি ছিলেন পিটার হাস, যেটাকে অনেকে বলে পিটার হাস। পিটার হাস পরবর্তীতে একটা কোম্পানিতে চাকরি করে সেই কোম্পানিকে বন্দর দেওয়ার কথা, সেই বন্দরে কাজ করার কথা। পিটার হাস এখানে অনেক লোকদেরকে নিয়ে, অনেক এনজিও কে নিয়ে, যেমন আসিফ নজরুল, তারপরে ধরেন আদিলুজ্জামান রহমান, তারপরে শফিউল আলম এবং অনেক গ্রামীণ এবং বিভিন্ন এনজিওদের মাধ্যমে তারা এই চেঞ্জ রিজিউম, শাসক পরিবর্তন করা একটা প্রজেক্ট বাস্তবায়িত করে। সেই প্রজেক্ট বাস্তবায়িত করার জন্য এনজিওরা সারা বাংলাদেশে অনেক মানুষকে তাদের দলবদ্ধ করা হয় এবং তারা বাংলাদেশে 2টা ভাগে বিভক্ত করে। এই ভাগটা অবশ্য আওয়ামী লীগ শেখ হাসিনা করে গিয়েছিল। শেখ হাসিনা বাংলাদেশে মুক্তিযোদ্ধাদেরকে তার সমর্থক করে দাঁড় করেছিল। আওয়ামী লীগ মানে মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধা মানে আওয়ামী লীগ, এবং জয় বাংলা স্লোগানকে তারা ব্যবহার করে তারা একটা বাংলাদেশের একটা দল তৈরি করার চেষ্টা করেছে, যারা একমাত্র বাংলাদেশের দল থাকবে মুক্তিযুদ্ধের পক্ষের লোক। যার ফলে এমনকি মুক্তিযোদ্ধাকে তারা অপমান করতে, অত্যাচার করতে বাধা নাই। এমনকি জিয়াউর রহমানকে তারা প্রকাশ্যে রাজাকার বলেছে, কিন্তু কোনো মুক্তিযোদ্ধা তার বিরুদ্ধে কেউ প্রতিবাদ করে নাই। আওয়ামী লীগ তো করে নাই, আমরা প্রতিবাদ করতে পারি নাই। আজকে দেখেন আসিফ নজরুল প্রকাশ্যে বলছে শেখ হাসিনা পাকিস্তানের চেয়েও বর্বর ছিল। 25শে মার্চের আগে পাকিস্তান যত বর্বর দেখিয়েছে তার চেয়ে বেশি বর্বরতা শেখ হাসিনা দেখিয়েছে। কিন্তু কই আওয়ামী লীগের কোনো প্রতিবাদ নাই, দেশ বিদেশ থেকে আওয়ামী লীগ কথা বলছে, কোনো প্রতিবাদ নাই। তা আমি যে কথাটা বলছিলাম, এই এনজিওর মাধ্যমে তারা স্বাধীনতা বিরোধী শক্তিটাকে ঐক্যবদ্ধ করেছে। ঐক্যবদ্ধ করে আওয়ামী লীগের পতন করাতে গিয়ে এদিকে যে 3টি কারণ দিকে তাদেরকে দলভুক্ত করেছে। একটি হচ্ছে এই চেঞ্জ রিজিউম হইলে পরে বাংলাদেশের স্বাধীনতা বিরোধী শক্তিদেরকে প্রতিষ্ঠিত করা হবে, যে শর্তে সকল স্বাধীনতা বিরোধী শক্তিগুলো ঐক্যবদ্ধ হয়ে এই চেঞ্জ রিজিউমের পক্ষে, এনজিওদের পক্ষে আসছে। দ্বিতীয় তারা যেটা করেছে সেটা হচ্ছে সকল কৃষক ছাত্রদেরকে নিয়ে, বিভিন্ন ছাত্রদেরকে নিয়ে যারা বিভিন্ন অভাব অনটনের মধ্যে ইউনিভার্সিটি কলেজে পড়াশোনা করে, তাদেরকে খুব সহজে রিক্রুট করা যায়, কলেজের বেতন দিয়ে, ভাতা দিয়ে, বিভিন্ন দিয়ে তাদেরকে রিক্রুট করেছে। এবং বিভিন্ন রাজনৈতিক দলগুলো, নিষিদ্ধ দলগুলোর কর্মীদেরকে তারা সেখানে তারা ঐক্যবদ্ধ করতে পেরেছে। আর তৃতীয় যারা করেছে সেটা হচ্ছে যে এই চেঞ্জ রিজিম হইলে এই দেশে স্বাধীনতা বিরোধী নিয়ে একটি শক্তিশালী সরকার গঠন করে এই দেশে মুক্তিযুদ্ধের পক্ষকে ধ্বংস করা হবে। এই 3টি কাঠামো নিয়ে তারা দাঁড়িয়ে, যে কথা আজকে বলছি না কিন্তু আমি, এই কথাটি কিন্তু আমি গত 2024 সনের জুন মাসে বলেছি। 2024 সনের জুন মাসে বলেছি যে মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে যে কোটা বিরোধী আন্দোলন গড়ে তোলা হচ্ছে, এটা মুক্তিযোদ্ধাদেরকে বাংলাদেশে ধ্বংস করার একটা প্রক্রিয়া করা হচ্ছে। সেখানে সকল মুক্তিযোদ্ধাদেরকে ঐক্যবদ্ধ এটা প্রতিহত করতে হবে, নাহলে এর খেসারত মুক্তিযোদ্ধাদেরকে দিতে হবে। দেখেন আমি 2022 সনে
22 সনে 23 সনে আমি যখন 23 সনের আন্দোলন গুলো হচ্ছিল, অগাস্টের সময় আন্দোলন হচ্ছিল, যখন বলা হচ্ছিল 10ই ডিসেম্বরের 22 সময় 10ই ডিসেম্বরে পরে কি হবে, তখন আমি বলেছিলাম যে আন্দোলন যদি না করতে পারেন, যদি আন্দোলনে বিএনপি সামনে মাঠে না থাকতে পারে, তাহলে আগামী দিনে বিএনপির কপালে দুর্যোগ আছে। বিএনপির নেতা কর্মীদেরকে সাধারণ মানুষ জুতা পেটা করতে পারে। আমার এই বক্তব্যটাকে বিভ্রান্ত করে বিভিন্নভাবে তারেক রহমান সাহেবকে বোঝানো হয়েছে, এটা ব্যক্তিগতভাবে নেওয়া হয়েছে, নিয়ে আমাকে বহিষ্কার করেছে। আমার বহিষ্কার করার আগে আমার কোনো শোকসও করা হয়নি, আমাকে আমরা বললাম পড়া হয়নি, বহিষ্কার করে দিই, ভালো কথা, ক্ষমতা আছে মধ্যে বহিষ্কার করে দিয়েছে। কিন্তু আজকে কি হচ্ছে দেখেন, আজকে বিএনপি কে রাস্তায় নামতে দিচ্ছে না। আজকে বিএনপির বিরুদ্ধে সকল ষড়যন্ত্র, আওয়ামী লীগ নাই, আজকে এই সরকারের সকল ষড়যন্ত্র বিএনপি কে কলে বলে ছলে কৌশলে তারা কিভাবে বিএনপি কে বিপদে ফেলানো যায় সেই চেষ্টা করা হচ্ছে। প্রকাশ্যে বিবৃতি দিচ্ছে বিএনপির বিরুদ্ধে, আবার বিএনপির কাছে হাত পাচ্ছে, আবার বিএনপি কে বিভ্রান্ত করার চেষ্টা করছে। সবকিছু মিলে ওই যে এনজিও শক্তিটা, যারা এই দেশের স্বাধীনতার শক্তিকে প্রতিষ্ঠা করতে চায়, তারা তো তাদের সংগ্রাম অব্যাহত রেখেছেন। ডক্টর ইউনূস সাহেব আগের বারও তাকে তত্ত্বাবধায়ক আসতে বলা হয়েছিল, তখন তিনি বলেছিলেন যে 5 বছরের জন্য ওনাকে না দায়িত্ব দিলে উনি আসবেন না। উনি আগের বার যখন 5 বছরের জন্য দায়িত্ব না দিলে আসবেন না, তাহলে এই বছর নিশ্চয়ই 5 বছরের কম সময় নিয়ে দায়িত্ব নিয়ে উনি আসেন নাই। তিনি অবশ্যই 5 বছরের দায়িত্ব নিয়ে আসছেন। এখন 5ই আগস্টে ঘটনা ঘটে যাওয়ার পরে, তাদের জয়ী হয়ে যাওয়ার পরে আওয়ামী লীগের মতো একটা রাজনৈতিক দল এভাবে হারিয়ে যাবে, পালাইয়া যাবে, এটা তো কল্পনা করে নাই। সবাই ভাবছিলেন 2-4-5 দিন মারামারি কাটাকাটি হবে, মারামারি কাটাকাটি হলে পরে সেখানে আর্মি আসবে, একটা সামরিক শাসন জারি হবে, মার্শাল ল হবে, তারপরে একটা গঠনমূলক সরকার আসতে পারে, যেখানে আর্মি এসে বলবে সব শান্ত করেছি, রাজনৈতিক শক্তি আসুক। কিন্তু সেটা না করে আওয়ামী লীগ 5 তারিখে শেখ হাসিনা দেশ থেকে হেলিকপ্টার নিয়ে ভারত চলে গেলেন। এটা ভালো করেছেন, ওনাকে আমি ধন্যবাদ জানাই। দেশের সিভিল ওয়ার থেকে রক্ষা করে দিয়েছেন, দেশের মানুষের ভোগান্তি আর বাড়ান নাই, দেশের রক্ত গঙ্গার ব্যবস্থা করেন নাই, ভাইয়ে ভাইয়ে মারামারি কাটাকাটি করার ব্যবস্থা করেন নাই, যা কিছু করেছিলেন প্রশাসন দিয়ে করেছিলেন, এই আমার কলঙ্কিত পুলিশকে দিয়ে করেছিলেন। পুলিশ আজকে যে অবস্থায় পড়েছে, পুলিশ ডিজার্ভ ইট, কারণ পুলিশ এত বেশি মাত্রা ছাড়িয়ে গিয়েছিল যে পুলিশের এই উপায় ছিল না। সে পুলিশকে দিয়ে, প্রশাসনকে দিয়ে, তার অনুগত বাহিনীকে দিয়ে উনি যতটুকু পেরেছেন 1-2 মাস ছাত্র জনতার গুলি চালিয়েছেন, তারপরে উনি বাধ্য হয়ে চলে গেছে, কিন্তু এটাকে আর বাড়ায় নাই। কিন্তু ডক্টর ইউনূস সাহেব ঠিক না করে নিশ্চয়ই আসেন নাই। তখন যারা বিজয়ী হয়েছে তারা তো খালি মাঠ পেয়ে গেছে, কেউ নাই, কোনো প্রতিপক্ষ নাই। তো নিশ্চয়ই ডক্টর ইউনূসকে বলা হয়েছে যে 5 বছর কোনো ব্যাপার না স্যার, আপনি যতদিন খুশি থাকবেন, আপনি ইচ্ছা মতো দেশ ছিল, আমরা তো আছি, আমেরিকানরা আছে, ইউএসএআইডি ফান্ড তো আমাদের আছে, টাকা পয়সা কোনো চিন্তা নাই, আমাদের কোনো কিছু টাকা লাগবে না, আমাদের টাকা পয়সা সব আছে। এবং সকল এনজিও গুলা, আমেরিকান যতগুলো এনজিও ছিল এবং ওয়েস্টার্ন সকল এনজিও গুলাই এই ব্যাপারে একমত ছিল, পশ্চিমা সকল এনজিও একমত ছিল। এই সকল এনজিও গুলো এবং ইসলামিক এনজিও গুলো এই ব্যাপারে একমত ছিল। ফলে সবাই মিলে ডক্টর ইউনূস সাহেবকে আজীবনের অসময় মানে যতদিন খুশি ততদিনের জন্য রাজ সিংহাসনে বসিয়েছেন। কিন্তু পরবর্তীতে পরিবেশ পরিবর্তন হতে দ্রুত পরিবর্তন শুরু করলো। ডক্টর ইউনূস জনগণের প্রত্যাশা পূরণ করতে পারলেন না। উনি কতগুলো ভুল লোক নিয়ে এসে উনি 4-5 উপদেষ্টা বানিলেন। তার একটি উপদেষ্টা 5 পর্যন্ত প্রমাণ করতে পারলেন না তারা জাতীয় পর্যায়ে নেতৃত্ব দেওয়ার যোগ্যতা রাখে। আমি সরি টু সে দ্যাট, গত 12 মাসে একজন, ওনার যত উপদেষ্টা আছে, একটি জন ব্যক্তিও জনগণের সামনে প্রমাণ করতে পারলেন না যে ওনারা মান্যবর, ওনারা জনগণ মানবে, কারণ ওনারা জ্ঞানী গুণী এবং দেশ শাসন করার, জনগণের কল্যাণ করার সক্ষমতা রাখেন। একজন প্রমাণ করতে পারলেন না। এটাকে আমরা দিয়েছিলাম, আমরা কি মানা করেছিলাম এগুলো করেন না? আপনারা পারলেন না, না পেরে কি করলেন আপনারা বিভিন্ন বিভ্রান্তি দিয়ে চলে গেলেন, মিথ্যা কথা দিয়ে চলে গেলেন, এমন কিছু কথা বললেন, হঠাৎ করে মুক্তিযুদ্ধ সম্বন্ধে বলেন বাটন রিসেট করে দেবেন। আপনি চলে গেলেন আওয়ামী লীগের শেখ হাসিনার মুন্ডুপাত করতে গিয়ে বঙ্গবন্ধু জাতির পিতার মুন্ডুপাত করতে গেলেন, সেখানে তার বিরুদ্ধে লাগলেন, তার বাড়িঘর ভাঙলেন, সবকিছু করলেন, এখানে মব জাস্টিস শুরু করে দিলেন, মানুষকে যেখানে খুশি সেখানে করে দিলেন। আজকে বৈষম্য ছাত্র আন্দোলনের ছেলেদের কলঙ্কিত করা হচ্ছে চাঁদাবাজির নামে, তাদেরকে ধরপাকড় করা হচ্ছে, তাদের বিরুদ্ধে টাকা পয়সা পাওয়া যাচ্ছে বলা হচ্ছে। আরে ভাই, $23 মিলিয়ন যেখানে দেওয়া হয়েছে, সেখানে ছেলেদের কাছে টাকা পয়সা তো যাবেই এবং যথার্থভাবে গিয়েছে। আজকে আপনার একটি সাধারণ ছেলে, গ্রামের ছেলে, তারা কোথায় চাঁদাবাজি করেছে, তার চেক ট্যাক সবকিছু বাড়ি থেকে, কোন বাড়িতে কার বাড়িতে 2 লাখ টাকার চেক, 2 কোটি টাকার চেক পাওয়া গেছে, বের করে ফেললেন। তাহলে বাংলাদেশে এতগুলো ডিসি আছে, এই ডিসি গুলা কত কোটি টাকা দিয়ে তারা ডিসি হলো, এটা বাই করতে পারেন না আপনারা? বিভিন্ন প্রশাসনে যারা বসছেন তারা কেমনে বসছেন সেটা বাই করতে পারেন না? আজকে সারা দেশে যে দুর্নীতিগুলো হচ্ছে, তারা কারা সেটা বাই করতে পারেন না?
বাইর করতে পারেন না যে গত সুইজারল্যান্ড থেকে বলা হলো সুইস ব্যাংকে 8,000 কোটি টাকা ডলার জমা হয়েছে, এরা কারা জমা করছে এটা বের করতে পারলেন না, এখন পর্যন্ত বেরোনো না। আপনি 53,000 কোটি টাকা বিভিন্ন ব্যাংকে দিলেন, ব্যাংকগুলোকে রিভাইভ করার জন্য, কার টাকা, কেন দিলেন, কাকে দিলেন, কি কারণে দিলেন? এই প্রশ্নের জবাব কি কেউ মানুষ চাইতে পারেন আপনাদের কাছ থেকে? আপনি একটার পর একটা ভুল করে যাবেন। আপনি বিভিন্ন জিনিস সংস্কার করার জন্য কমিটি করে দিলেন, আপনি সংস্কারগুলো কমিটি করার আগে আপনি 6টা কমিটি করলেন, তারপর আরো 3টা করলেন, তখন মানে কি কি সংস্কার করবেন তারপরে তো তাদেরকে টার্মস অফ রেফারেন্স দিয়ে দিয়েছেন, এবং তারা সেই সংস্কারগুলো কি করতে হবে সেটা জমা দিয়েছেন। তারপরে আপনি একটা কমিটি করে দিলেন। আমার কথা শোনা যায়? জি শোনা যাচ্ছে। আফতার ভাই মাঝে মাঝে ইন্টারনেটের সমস্যা করছে, বলেন। একবার বলেন জুলাই ঘোষণাপত্র হবে, একবার বলে জুলাই সনদ হবে, কি হবে সমস্যা? জনগণের স্বাধীনতা, জনগণের সার্বভৌমত্ব, জনগণের অধিকার, এগুলাতে কি এই উচ্চ কক্ষ নিম্ন কক্ষ ডিসাইড করে? আজ জনগণের অর্থনৈতিক অবস্থা, দ্রব্যমূল্য বৃদ্ধি পেয়েছে, দ্রব্যমূল্যের মূল্য হ্রাস ধরে রাখতে পারেন নাই, আজকে আপনি বিকালবেলা একটা ওই মুদ্রা নীতি দিয়েছেন, সেখানেও আপনি নীতি সুদ কমান নাই, অথচ আপনি আমার পে কমিশন ডিক্লেয়ার করেছেন। এই যে সব বিরোধী কাজগুলো আপনারা করেন, জনগণের উপরে যে অত্যাচার করার ব্যবস্থা করছেন, এই সমস্যাগুলো কি ওই মহিলা আসন কমে যাবে? এটা কি 100 জনের একটা আপার হাউস করলেই কি জনগণের কল্যাণ হয়ে যাবে? আর আপার হাউস থাকবে কি থাকবে না সেটা ডিসাইড করবে জনগণ। আপনি কেঠানে বাবা, আপনি কোনখানে আসছেন আপনি বলে দিবেন বাংলাদেশ শাসন ব্যবস্থা কি হবে না হবে? বাংলাদেশ শাসন ব্যবস্থা জনগণ ডিসাইড করবে, জনপ্রতিনিধি ডিসাইড করবে, জনগণ তাদের প্রতিনিধি বানিয়ে দিবে, তারা করবে। আপনারা আন্দোলন করেছেন, ভালো কথা, সরকার পরিবর্তন করেছেন, ভালো কথা, ধন্যবাদ আপনাদেরকে। এই যে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছেলে মেয়েরা আন্দোলনের সবার আগে ছিল, তারা জীবন দিচ্ছে, পরে দেশের মধ্যবিত্ত জেগে উঠছে, উচ্চবিত্ত জেগে উঠছে, কারণ মধ্যবিত্ত উচ্চবিত্ত ছেলেমেয়েরা বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়ে, আর নিম্নবিত্ত এবং সাধারণ মানুষের ছেলেমেয়েরা পাবলিক ইউনিভার্সিটিতে পড়ে। পাবলিক ইউনিভার্সিটি যদি আপনি আন্দোলন সফল করতে পারেন নাই, তাদেরকে ধরে নিয়ে ওই ওই কি বলে ওই হারুনের হোটেলে খাওয়াইছেন, হোটেলে খাওয়াইয়া দমন করে ফেলছিলেন, হাউন আঙ্কেলের ওই হোটেলে খাওয়াইয়া সব কন্ট্রোল করে ফেলছিলেন। কিন্তু যখন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েরা রাস্তায় নেমে আসছে, তখন তো আপনি আর ঠেকাতে পারলেন না, কারণ তখন মধ্যবিত্ত খেপে গেছে, কারণ মধ্যবিত্ত উচ্চবিত্তের সন্তানেরা বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়ে। যখন তারা গেছে, তখন তারা কারা? তারা সচিবের ছেলে, জেনারেলের ছেলে মেয়ে, তারা সেনাবাহিনীর ঊর্ধ্বতন অফিসারদের ছেলে মেয়ে, তার বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে এই দেশের প্রশাসনের 90% উচ্চ স্তরের কর্মকর্তা কর্মচারীদের ছেলেমেয়েরা, আর্মির জেনারেল সাহেবদের, ব্রিগেডিয়ার সাহেবদের, কর্নেল সাহেবদের ছেলেমেয়েরা বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে। একইভাবে সরকারের আমলাদের, বড় বড় আমলাদের এবং মধ্য থেকে বড় বড় ব্যবসায়ীদের ছেলেমেয়েরা বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়ে। আমাদের ছেলেমেয়েরা কেউ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার মতো সুযোগই পায় না, কারণ তারা তো মেধাবী না। আর ওখান থেকে আসে গরিবের ছেলেরা, মাদ্রাসার ছেলেরা ওখানে এসে পড়ে। আচ্ছা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সাবজেক্টগুলো চুজ করা হয়, দেখেন সেই সাবজেক্টগুলো কারা পড়ে? ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলেরা। আজ সরকারি কলেজে, পাবলিক কলেজে পড়ে নিম্নবিত্ত এবং সাধারণ মানুষের ছেলেমেয়েরা, কিন্তু বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েরা পড়ে যারা উচ্চবিত্তের সন্তান। ফলে উচ্চবিত্তের সন্তানরা যখন ইউনিভার্সিটিতে নেমে আসছে, তারা যখন তাদের ইমোশনকে তারা দমন করতে পারে না, তারা বেরিয়ে আসছে হিরোইজমকে দেখাতে, তখন গৃহদাহ শুরু হয়ে গেছে। তখন তো আর ডিআইজি সাহেব গুলি করার হুকুম দিতে পারছে না, কারণ তার ছেলে তো নর্থ সাউথে পড়ে। তখন তো মেট্রোপলিটন কমিশনের সাহেব আর পুলিশ গুলি দিতে পারছে না, তখন তো মিরপুরে গুলি করতে পারছে না, কারণ মিরপুরে ডিওজি সব ছেলেমেয়েরা ওই বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়ে। সেই বিশ্ববিদ্যালয় ছেলেমেয়েরা যখন বেরিয়ে আসছে, তখন তো গুলি করতে পারছে না। বাড়িধারা ডিওজি ছেলেমেয়েরা যখন নর্থ সাউথ ইউনিভার্সিটি পড়ে, ইউনাইটেড ইউনিভার্সিটিতে পড়ে, ধানমন্ডিতে যখন ইউনিভার্সিটিতে পড়ে ছেলেমেয়েরা, তারা তো ধানমন্ডির যখন এই বড় লোক সাহেবদের ছেলেমেয়েরা বেরিয়ে আসছে, তখন তো আর পুলিশ গুলি করতে পারে নাই। গুলি তো করছে কোন কোন জায়গায় দেখেন, গুলি করছে ফকিরাপুলে, গুলি করছে হাতির ঝিলে, গুলি করছে ডেমরায়, গুলি করছে সাভারে, গুলি করছে যাত্রাবাড়ি। কই ধানমন্ডিতে গুলি করে মারতে পারে নাই? ওই বেসরকারি ইউনিভার্সিটির আশেপাশে তো তারা গুলি চালায় নাই? ওই ছেলেরা তো বাড়ি এসে যা খুশি তা করে ফেলেছে। আন্দোলনের রূপটা দেখতে হতো।
আন্দোলনের পরিবর্তনটা বুঝতে হতো কারা কেমন করেছে। এই ছেলেগুলা বেরিয়ে আসার পরে সমস্ত অফিস আদালত বিচার ব্যবস্থা বড় বড় প্রশাসনিক কর্মকর্তারা স্থবির হয়ে গেছে যে তাদের ছেলে মেয়েরা এখন গুলির মধ্যে পড়ে গেছে। ফলে তারা সরকারকে বাধ্য করেছে, শেখ হাসিনাকে বাধ্য করেছে ক্ষমতা হস্তান্তর করতে, বাধ্য করেছে আমি আপনাদেরকে সেফটি দিচ্ছি, আপনাকে নিরাপত্তা দিচ্ছি, আপনি এখন চলে যান। এই নিরাপত্তা কেন দিল তারা? দিল এই জন্য যে তাদের ছেলে মেয়েরা আজকে তাদের গুলির সামনে চলে আসছে। এখন শেখ হাসিনা রক্ষা করতে গেলে যে গুলি চালাতে হবে যাদের উপরে, তারা হলো আমাদের সন্তান, উচ্চবিত্তের সন্তান, সরকারি কর্মচারীদের সন্তান, জেনারেলদের সন্তান, সচিবদের সন্তান, ব্যবসায়ীদের সম্মান, উচ্চবিত্ত ব্যবসায়ীদের সন্তান। এর মাধ্যমে আন্দোলনটা সফল হয়েছে। সফল হওয়ার পরে আজকে আপনি ডক্টর ইউনূসকে দিয়েছেন, সম্মানীয় ব্যক্তি, শ্রদ্ধা করি, উনি অনন্য ব্যক্তিত্ব, সারা জাতি ওনাকে গ্রহণ করেছে, আমরাও গ্রহণ করেছি, সবাই গ্রহণ করেছে। আমরা ওনার কাছে প্রত্যাশা করে আশা করেছিলাম, কিন্তু উনি একটা ছাগলের মতো একটা লোক শফিউল আলমকে এনে বানাইছেন তথ্য সচিব ওনার। সারাদিন ছাগলামি করে, প্রতিটা কথার মধ্যে আমাদের দেখবেন যে সে পঞ্চির চেয়ে বাঁশ বড়, সে বড় বড় কথা বলে। আজকে দেখেন সে কি বলে বেড়াচ্ছে, আজকে তার বক্তব্যগুলো দেখেন কিরকম বক্তব্য, যে সারা দেশ আগুন জ্বলতেছে সেখানে সে বলতেছে যে আগামী 8 দিন দেশের জন্য খুব ক্রান্তিকাল। তার মানে কি রিমার্ক ছড়াচ্ছে সে? ডক্টর ইউনূস সাহেবের তথ্য সচিব বলতেছে বাংলাদেশে আগামী 8 দিন যে কোনো কিছু ঘটে যেতে পারে। কি ডেঞ্জারাস কথাবার্তা বলেন, কি বিপজ্জনক কথাবার্তা। অথচ দিব্যি টেলিভিশনে বলে এবং সেই টেলিভিশনে স্ক্রোল করা হচ্ছে তার নিউজটা। আমাদের কথা বলা হচ্ছে না, আমরা টেলিভিশনে কথা বলতে পারি না, আমাদের বক্তব্য টেলিভিশনে আসে না, আমাদের জন্য কোনো মিডিয়া নাই, কোনো পত্র পত্রিকা নাই, লিখতে পারি না আমরা আজকাল পত্রিকায়। আগে লেখালেখি করতাম পত্রিকায়, শেখ হাসিনা মনে শেখ হাসিনার বিরুদ্ধে লেখালেখি করতে পারছি, এখন কোনো পত্রিকা লেখালেখি করতে পারি না। আচ্ছা দেখেন কি অবস্থা, কি ডেঞ্জারাস কথা বলেছে যে আগামী 8 দিন নাকি দেশ ক্রান্তিকাল এবং দেশের মধ্যে যে কোনো কিছু হয়ে যেতে পারে। তাহলে এই বিষয়ে তাহলে তার প্রধান উপদেষ্টা কথা বলছেন না কেন? দেশে যদি আগামী 8 দিন ক্রান্তিকালই হয়ে থাকে, তথ্য সচিবের কাছে যদি সেই তথ্য প্রধান উপদেষ্টা তথ্য সেক্রেটারির কাছে সচিবের কাছে যদি এই অবস্থায় থাকে, তথ্য সচিবের কাছে থাকলে তাহলে নিশ্চয়ই তথ্যটা প্রধান উপদেষ্টার কাছে আছে। তাহলে আমি মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেবের সাথে করজোড়ে বলছি, স্যার এই ছাগলকে দিয়ে আপনি কি বলাচ্ছেন এগুলা? কেন এই ধরনের কথাবার্তা বলে আপনি সারা দেশটাকে একটা আগুনের দিকে ঠেলে দিচ্ছেন? আপনি সামলাতে পারবেন? আপনার এই বক্তব্যের কাউন্টার বক্তব্য আসতে হলে সামত হলে আপনি গোপালগঞ্জ দেখেন নাই, পারেন নাই সামলাইতে, আপনার পুলিশ দারুণ বা ব্যর্থ হয়েছে, আপনার এনসিপি কিভাবে ব্যর্থ হয়েছে। আমি বলবো না এনসিপি ছেলেরা পালিয়ে গেছে, এনসিপি ছেলেরা চলে যেত খুলনায়, ওনারা রাজশাহী থেকে ওনার গোপালগঞ্জ থেকে রাজশাহী চলে গেছেন, তাকে হয়তো সেনাবাহিনী তাদের গাড়িতে করে পাঠিয়ে দিয়েছে। এটা আজকেও তারা আই স্কোয়ারের মাধ্যমে সেনাবাহিনী বলেছেন যে তাদের নিরাপত্তার জন্য তারা আর্মির গাড়িতে করে, আর্মির ওই এপিসিতে করে তাদেরকে নিরাপদে খুলনায় পাঠিয়ে দেওয়া হয়েছে। তার মানে আপনার বোঝা উচিত যে গোপালগঞ্জের ডিস্ট্রিক্টে আপনার নিরাপদ নয়। তা আপনি আজকে সারা বাংলাদেশের নিরাপত্তা কিভাবে দেবেন যদি সেনাবাহিনী না থাকে? তার মানে কি আপনি বলতে চাচ্ছেন আগামীকাল থেকে 8 দিনের মধ্যে যে কোনো সময় সেনাবাহিনী সামরিক শাসন ঘোষণা করতে পারে? কারণ সাংবিধানিক মোতাবেক সংবিধান তো আপনাকে ইমার্জেন্সি ডিক্লেয়ার করার অনুমতি দেয় নাই। ইমার্জেন্সি ডিক্লেয়ার করতে হবে রাষ্ট্রপতিকে। এই রাষ্ট্রপতি কি আপনার কথা মতো ইমার্জেন্সি ডিক্লেয়ার করবে? আপনারা আবার আজকে আবার বলছেন যে সংস্কার করবেন, 3 বাহিনী প্রধানকে নিয়োগ দিবে রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি 3 প্রধান বাহিনীকে নিয়োগ দেওয়ার কর্তা হয়ে থাকে, তাহলে এই রাষ্ট্রপতি যে দায়িত্ব ক্ষমতা দেন, এই রাষ্ট্রপতি কি অন্য কাউকে সেনা প্রধান বা বিমান প্রধান বা নৌ প্রধান বানাবে? এগুলো কি করতেছেন আপনারা? কি চাচ্ছেন বাংলাদেশ আপনারা? ইতিমধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স, দেখেন চার্জ দ্য অ্যাফেয়ার্স কখনো রাষ্ট্রপ্রধানের সঙ্গে দেখা করে না, ছোট প্রধানের দেখা করে না, কোনো প্রটোকল নাই। চার্জ দ্য অ্যাফেয়ার্স রাষ্ট্রদূত না, রাষ্ট্রদূত মানে হলো ওই রাষ্ট্রের প্রেসিডেন্টের যা পাওয়ার সে রিপ্রেজেন্ট করতে পারে। বাট চার্জ দ্য অ্যাফেয়ার্স হলো স্বল্পকালীন সময়ে সাময়িক সময়ের জন্য ওই রাষ্ট্র মানে এমবিসির প্রশাসনিক কাম কাজ চালানোর জন্য। আপনার সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স দেখা করলো, দেশে কি হয়েছে, কি ইমার্জেন্সি হয়েছে? হ্যাঁ বুঝতে পারতাম যে চার্জ দ্য অ্যাফেয়ার্স আইসা বলছে ঠিক আছে তোমার দেশে যে ট্যারিফ দেওয়া হয়েছিল আমাকে আর্জেন্টলি বলছে আপনাকে একটা মেসেজ দিতে, এই মেসেজটা যদি আপনি এগ্রি করেন তাহলে আমরা আজকেই শুল্ক কমিয়ে দিব। যেমন ভারতের শুল্ক কমিয়ে দিয়েছে, জাপানের শুল্ক কমিয়ে দিয়েছে, বিভিন্ন দেশের শুল্ক কমিয়ে দিয়েছে আমেরিকা রাষ্ট্র। এরকম যদি প্রস্তাব নিয়ে আসছেন তাহলে আমরা বুঝতাম যে হ্যাঁ চার্জ দ্য অ্যাফেয়ার্স ইমার্জেন্সি আইসা মার্কিন আমাদের প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করেছেন, প্রধান উপদেষ্টাকে অনুরোধ করেছেন এবং মার্কিন যুক্তরাষ্ট্র আপনাদের প্রতি একটা সহানুভূতির হাত বাড়াচ্ছেন সেটা জানাতে আসছে। আপনি কি করলেন? দেখা করার পরে বললেন যে বাংলাদেশ সরকার
জঙ্গিদের বিরুদ্ধে জিরো টলারেন্স দেখাবে। কোথায় কি, কিসে কি, পান্তাবাতে কি আসছে চার্জ অ্যাফেয়ার্স আপনার সাথে দেখা করতে, সৌজন্য সাক্ষাৎ বড় জোর, সেখানে জঙ্গিদের প্রশ্ন কেন আসলো? জঙ্গিদের প্রতি আপনি জিরো টলারেন্স কাকে দেখাবেন? এই পুলিশ দিয়ে, যে এই পুলিশের হাত পুড়েছে এই জঙ্গি দমন করতে গিয়া, যে এই পুলিশের কর্মকর্তারা আছে জঙ্গি দমন করতে গিয়ে ফাঁসির আসামি দেশ ছেড়া প্রশাসন ছেড়া পালায় বেড়াচ্ছে, আপনি এখন আবার বলতেছেন জঙ্গি দমন করাবেন, জঙ্গি দমনের জিরো টলারেন্স। জঙ্গির জিরো টলারেন্স কাদের দিয়ে করাবেন? জঙ্গি তো জং করতে আসবে, যুদ্ধ করতে আসবে। জং মানে যারা যুদ্ধ করে, জঙ্গি মানে যারা যুদ্ধবাজ। জঙ্গি দমন করবেন কি গালে চুমা দিয়া, পিঠে হাত বুলাইয়া, বাবা শোনা ডেকে? তাহলে জঙ্গি যখন আমাকে গুলি করবে, বাংলাদেশের প্রশাসন গুলি করবে, সরকার গুলি করবে, সেটা ইসলামী জঙ্গি হোক, সমাজবাদী জঙ্গি হোক, কমিউনিস্ট জঙ্গি হোক, আরাকান আর্মি হোক, আর ভারতের মাওবাদী হোক, বা নেপালের মাওবাদী হোক, বা নকশাল হোক, তারিক ইস্তেকলালি হোক, অথবা যারাই হোক, জঙ্গি মানে যারা অস্ত্রের ভাষায় কথা বলে, অস্ত্রের ভাষায় যারা কথা বলে তাকে আপনি জঙ্গি দমন করবেন কি নিরস্ত্র হয়ে? তার আপনি কি বললেন? এটা জঙ্গিবাদ দিয়ে আপনি জিরো টলারেন্স দেখাবেন? আপনি বরঞ্চ মার্কিন যুক্তরাষ্ট্রে বলতে পারতেন যে আমার দেশে জঙ্গির উত্থান হচ্ছে, আমি তোমাদেরকে সহযোগিতা চাই। আমি যদি আর্থিক উন্নতি করতে না পারি, দেশে আর্থসামাজিক ব্যবস্থা উন্নতি করতে না পারি, তাহলে দেশের মানুষ সশস্ত্র হয়ে উঠবে। সশস্ত্র হয়ে উঠলে আমার পক্ষে দমন, আমার পক্ষে নিয়ন্ত্রণ করা সম্ভব নাও হতে পারে। তোমরা যদি চাও বাংলাদেশের মানুষ সশস্ত্র না হয়ে উঠুক, মানুষ অস্ত্র নিয়ে ঘর থেকে বেরিয়ে না আসুক, তাহলে আমাকে আর্থিকভাবে সাহায্য করতে হবে। তোমাদের ট্যারিফ, তোমাদের শুল্ক কমাই দিতে হবে। বাংলাদেশ থেকে আরো বেশি করে মাল আমদানি করতে হবে, আরো সস্তা দামে, যাতে আমার শিল্প কারখানাগুলোতে শান্তি আসে, আমার এই ইয়ুথ ফোর্সকে আমি শিল্প কারখানা নিয়োজিত করতে পারি। তাহলেই তো বুঝতে পারতাম যে তুমি রাইট ওয়েতে কথা বলছো। এখন আপনি বলেছেন জঙ্গি দমন করবেন এবং জঙ্গি দমনে জিরো টলারেন্স দিবেন। জঙ্গি তো আসতেছে জং করার জন্য, যুদ্ধ করার জন্য। যে যুদ্ধ করতে আসবে তাকে আপনি জিরো টলারেন্স কিভাবে দেখাবেন? কিভাবে দেখাবেন বলেন? আপনি ওটা কি বলতেছেন? কাকে বোঝাচ্ছেন? ঊর্ধ্বতন অফিসার গুলো আজকে মেরুদণ্ডহীন হয়ে গেছে। সিনিয়র অফিসারের কথা বলতে সাহস পাচ্ছে না, হলে তাদেরকে আওয়ামী লীগের ট্যাগ লাগাই দিচ্ছেন। সচিবরা কথা বলতে পারছে না, সেনাবাহিনীর জেনারেলরা কথা বলতে পারছে না, সিনিয়র অফিসাররা কথা বলতে পারছে না, পুলিশের বড় বড় কর্মকর্তারা, দায়িত্বশীল কর্মকর্তারা কথা বলতে পারছেন না। যদি কথা বলে সঙ্গে সঙ্গে তাদেরকে আওয়ামী লীগের ট্যাগ লাগাই দিচ্ছেন, ফলে তারা ফাংশন করতে পারছে না। একই অবস্থা ডিসিএসপিদের অবস্থা। তারা যদি সত্য কথা বলতে চায়, সঠিক কাজ করতে চায়, তাদেরকে আপনার আওয়ামী লীগের ট্যাগ লাগাই দিচ্ছেন। এইভাবে যদি দেশটাকে আপনি একটা অশান্তির দিকে নিয়ে যান, বিশৃঙ্খলার দিকে নিয়ে যান, তো তাতে কি জনগণের ভালো হবে, কল্যাণ হবে? এই জন্য কি আপনাকে ফ্রান্স থেকে খেলার মাঠ থেকে নিয়ে আসছিলাম আমরা? এই জন্য কি আমরা 3 দিন অপেক্ষা করেছিলাম আপনাকে, আপনার জন্য? আমরা সরকার ছাড়া এই রাষ্ট্র চলছে, আমরা কি এই জন্য অপেক্ষা করেছিলাম? ঠিক আছে, নির্বাচন আপনি দিবেন, একের পরে ভাওতাবাজি করে যাচ্ছেন। আমি প্রথম থেকে আপনার পক্ষে বলে আসতেছি, ডক্টর ইউনূসের পক্ষে বলে আসতেছি, ডক্টর ইউনূস নির্বাচন দিতে বাধ্য নয়। উনি নির্বাচন দেওয়ার জন্য আসে নাই বলে সরকার নাম হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। উনি যদি নির্বাচন দিতে আসতেন তাহলে সরকারের নাম হতো তত্ত্বাবধায়ক সরকার। অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নির্বাচন দেওয়া না। অন্তর্বর্তীকালীন সরকার হলো একটা ইন্টেরিয়াম, একটা মধ্যবর্তী সময়ে, একটা অন্তর্বর্তী সময়ে, ইংরেজিতে আরো স্পেসিফিক বলে সার্টেন পিরিয়ড অফ টাইম, একটা সময়কাল একটি শাসন ব্যবস্থা জারি থাকবে যে সরকার করবে, সেটার নাম আপনি বলছেন ইন্টেরিয়াম গভর্নমেন্ট ইন দ্য ইংলিশ, যেটা বাংলা নাম হলো অন্তর্বর্তীকালীন সময় সরকার। এটা সময়ের জন্য, যে সময়টা কতদিন হবে এটা আজ পর্যন্ত স্পেসিফাই করেন নাই। এই সময়টা যদি স্পেসিফাই না করেন তাহলে নির্বাচনের প্রশ্ন আসে কেন? আগে তো আপনাকে সরকারের মেয়াদ শেষ হতে হবে, তারপরে তো আপনি নির্বাচনের কথা বলবেন। আপনি প্রথম থেকে যাদেরকে ধোঁকা দিয়ে আসতেছেন, কারণ আপনি বলতে পারতেন না যে ভাই আমার পক্ষে 5 বছর আগে নির্বাচন দেওয়া সম্ভব হবে না, আমার সংস্কার কিছু লাগবে না, আমি করতেছি যা করার দরকার, আমি বিভিন্ন কমিটি বানিয়ে দিয়ে অ্যাডভাইস নিয়ে আমি করব। আপনি এক একটার মধ্যে একটা কনসালটেন্সি টিম নিয়োগ করেন, কনসালটেন্টরা আপনাকে যাচাই বাছাই করে একটা ফিজিবিলিটি দিয়ে আপনাকে বলুক স্যার এটা করলেই হবে, ওইটা করলেই হবে, এভাবে করেন। আজকাল দেশের কত কঠিন ব্যাপার না, আজকে অ্যাপস বেসড, ইন্টারনেট বেসড সারা বিশ্ব। সকল তথ্য সরকারের কাছে তা নাই, তার চেয়ে সত্য গুগলের কাছে আছে। আজকে সকল পর্যালোচনা পত্র পত্রিকায় পড়তে হয় না। আপনি এআই কে বললে, এআই টেকনোলজিকে ইউজ করলে আপনি সকল তথ্য পাওয়া যায় উইদিন নো টাইম। সেখানে আজকে আপনি এইভাবে দীর্ঘকাল সময় ব্যয় করতেছেন, সবাইকে ব্লাফ দেওয়ার চেষ্টা করছেন, যারা ধোঁকা দেয়
যারা প্রতারণা করে তাদের কিন্তু মানুষ ধোঁকাবাজি বলে, তাকে তো প্রতারকই বলে। আমি যদি আপনাকে ধোঁকা দিই, আপনি প্রতারণা করি, আপনি তো আমাকে ধোঁকাবাজি বলবেন, প্রতারকই বলবেন। আজকে 11-12 মাসে এই সরকার কি করেছে? জনগণকে দেশে বিদেশে সবার সঙ্গে প্রতারণা করেছে। উনি এক একবার বিদেশে যায় আর বিশাল বিশাল কথা বলে আসে, এইভাবে এনকারেঙ্গা টেনকারেঙ্গা নিয়ে আসবো। চীনে গেলেন, লম্বা একটা লাউ নিয়ে আসছেন। জাপানে গেলেন, নিয়ে আসছেন। কোথায় কোথায় গেছেন, সবখান থেকে নিয়ে আসছেন। লন্ডনে গেছেন, গিয়ে তারেক রহমানের হাতে পায়ে ধরে মাপ চাই আসছেন, বাবা আমার কটা দিন সময় দাও। তার সঙ্গে বিক্রি করলেন, আইসা তার বিরুদ্ধে লাগাই দিলেন। আপনি তার বিরুদ্ধে মামলা আপনি আজ সুপ্রিম কোর্টে লটকে রাখতেছেন। আরে বাবরে, আজকে না কালকে, কালকে না পরশু আপনার মামলা প্রত্যাহার করতে হয়, হাইকোর্ট থেকে চলে আসতে একদিন লাগে না, সুপ্রিম কোর্টে আসে না। আর তারেক রহমানের মামলা আপনি প্রত্যাহার করতে আপনি সুপ্রিম কোর্টের হিয়ারিং লাগে। আরে বাবরে, হিয়ারিং শিখাচ্ছেন আমাদের বাংলাদেশে। বাংলাদেশের কথা আছে না, হাইকোর্ট দেখাচ্ছেন। উনি আমাদেরকে হাইকোর্ট সুপ্রিম কোর্ট দেখাচ্ছেন বাংলাদেশের মানুষকে, যে তারেক রহমানের মামলা হাইকোর্টে হিয়ারিং হচ্ছে, উনি কি করতে পারবেন? আবার হাজার হাজার মামলা প্রত্যাহার করে নিয়েছেন। আজকে তো বলেছে আসিফ নজরুল 25,000 মামলা নাকি 50,000 মামলা প্রত্যাহার করে নিয়েছেন। 50,000 মামলার মধ্যে যদি তারেক রহমানের মামলা না থাকে, কি মামলা আছে রে ভাই? চুরি ডাকাতির মামলা বলেন। চোর ডাকাত থেকে জেল থেকে বাইর করে এখন দল বাড়ি করবেন, বড় করবেন? কারণ আমি যদি বলি 50,000 মামলা প্রত্যাহার করেছেন চোর ডাকাত থেকে জেল থেকে বের করে এনে আপনার দলভুক্ত করার জন্য, আপনি কি জবাব দেবেন? আপনার ইন্টেনশনটা কি? আপনার উদ্দেশ্য তো মেলা ফাইনি, উদ্দেশ্য প্রণোদিত কাজগুলো করতেছেন। মানে কার মামলা প্রত্যাহার করছেন, কাদের মামলা প্রত্যাহার করছেন, আপনাকে স্পষ্ট করে বলতে হবে তো। আপনি বলতেছেন গত 11-12 মাসে নাকি মিথ্যা মামলা হয়েছে। মিথ্যা মামলা হয়েছে আমরা বলে আসতেছি আরো 10 মাস 11 মাস আগে, এতদিন পরে আরো বলছেন কেন? আমি তো মিথ্যা মামলা উদাহরণ দিয়েছি। আমি আপনার টেলিভিশনে বলেছি আমার এলাকায় মিথ্যা মামলা কিভাবে হয়েছে। আমি তো একটা মিথ্যা মামলা উদাহরণ দিয়েছি, তো ওই মামলা প্রত্যাহার করেন কেন? জি, আমি তো উদাহরণ দিয়ে বলেছি। তাহলে আজকে কি হয়েছে? তা আপনি নির্বাচনে ভাওতা দিচ্ছেন। 3-4 দিন আগে বলছেন কি, 3-4 দিনের মধ্যে আমার এক নেতা, আমার 2 নেতা বলছেন 3-4 দিনের মধ্যে ঘোষণা করবেন। ওই দিনটা ছিল 26শে জুলাই, 3 এবং 4 দিন। 26 জুলাই থেকে 27 জুলাই একদিন গেছে, 28 থেকে 29 2 দিন গেছে, 29 থেকে 3 দিন 4 দিন গেছে, 30 থেকে আজকে চলে যাচ্ছে। 4 পারে 5 হয়ে যাচ্ছে। কই নির্বাচনে তারিখ ঘোষণা করলেন না কেন? তাহলে হু ইজ লায়ার? মুস্তাফা জালাল লায়ার? বমি হাজ্জাজ লায়ার, মিথ্যাবাদী? মুস্তাফা যে কি নেতা, জাতীয় পার্টির নেতা, জি, এই জাতীয় পার্টির একটা মানে ওই পোশাক নেতা, মানে এটা ভাগের কাজ যখন ভাগ করতে করতে ওইটার নেতা বমি হাজ্জাজ ইজ বাই মাইসেলফ। তার ডেমোক্রেসি হলো আই এম দ্য ডেমোক্রেসি বাই মাইসেলফ, বাই মাইসেলফ, বাই মিসেলফ এন্ড আই এম হিজ ডেমোক্রেসি। তো এইভাবে হবে এরা বড় বড় নেতা। আপনি দেখেন তো এই যে প্রতিদিন যে আলোচনা করতেছে যে নেতাগুলা, এর চেয়ে দামি নেতা তো ঢাকা মহানগরের বিএনপির ওই মিরপুর শাখাতে আছে। এখানে সবটি মিললে যে নেতাদের যোগ্যতা, এরকম যোগ্য নেতা ঢাকা মহানগরের মিরপুর শাখা পল্লবী শাখাতে আছে। এর চেয়ে অনেক বেশি নেতা, এর চেয়ে বড় পিএইচডি, এর চেয়ে বড় ইউনিভার্সিটির প্রফেসর, এর চেয়ে বড় সাংবাদিক আমার বিএনপির পল্লবী শাখাতে পাওয়া যাবে। আর হে বসে বসে এখানে এগুলো খাইতেছেন। ফলে রস কি আরামে খায়, আর জুস খায়। আরে বাঙালি কবে থেকে বাড়িতে জুস খেয়েছিল ভাই? সারা বাংলাদেশের মানুষ বড় জুস দেখছি মেহমানদারি শরবত দিছে, বিয়ে বাড়িতে দুধের শরবত দিছে, তো ছোট ছোট কাপ দিয়া দুধের শরবত দিছে মেহমান বিয়ে বাড়িতে, ছোট্ট কাপ দিয়া দুধের শরবত। আর তুই বেটা ওই জাতির লোক তোরা বসে বসে জুস খাস, হাসাহাসি করো জাতীয় শোক দিবসে। জাতীয় শোক দিবস ঘোষণা করে ওনারা জুস খান, জুস বলেন। এই যে অবস্থা, এই যে ফকির ভূতানদেরকে নিয়ে এসে বসেছেন এখানে, আপনারা বলেন পরের পয়সা পারে সবকিছুই খায়। আমাদের রাষ্ট্রপতি আব্দুল হামিদ ছিল, উনি প্রায় মাঝে মাঝে এলাকা হাওড় থেকে লোক নিয়ে আসতেন, আইয়া খুব ওই রাষ্ট্রপতি ভবনের পয়সা দিয়া জুস খাওয়াইতেন, গেলেই জুস এনে দিতেন। জুস খায়া খায়া দেখেন না কি অবস্থা। আপনি নির্বাচন দিবেন না, দেওয়া দরকার নাই, দেওয়া উচিত না, আমি বলেছি অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন দিবে না। কেন ভাবতে করলেন? কেন একের পর ভাবতে করে এগুলো করলেন? তারপরে আবার কি বললেন? 4 দিন চলে গেল, 4 দিনে কোনো ঘোষণা দিলেন না। আমার এই 2টা লোককে গালাগালি খাওয়ালেন, এই 2টা নেতাকে আবার পচাইলেন, এই 2টা নেতা পৌঁছে গেল, এই সকল সংবাদপত্র গুলো পৌঁছে গেল, যাদের শিরোনাম নিউজ ছিল যে 4 দিনের মধ্যে 3-4 দিনের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা হবে। একজন বার্তা সম্পাদক তো আমাকে চ্যালেঞ্জ দিল, আক্তার ভাই আমার কথা বিশ্বাস করলেন না, 4 দিন কি শেষ হবে না?
আমি ওই বার্তা সম্পাদক প্রশ্ন আছে কিরে ভাই 4 দিন শেষ হয়েছে, ঘোষণা পাইছেন, আজকে নির্বাচন ঘোষণা পাইছেন, আপনারা পত্রগুলির লজ্জা করলো না? সকল মিডিয়ার কাছে আমি বলবো, আপনারা করো যদি আজকে শিরোনাম ক্ষমা করেন, আমরা মিথ্যা তথ্য দেওয়ার জন্য, পরিবেশন করার জন্য জাতির কাছে আমরা ক্ষমা প্রার্থী। আমি সকল পত্রিকার মেইন মিডিয়ার লাইন সম্পাদককে বলবো, আর না তাদেরকে শুয়োরের বাচ্চা বলে গালি দিব, নাহলে সম্পাদকদেরকে নিউজ রিডার থেকে আমি শুয়োরের বাচ্চা বলে গালি দিব। কেন এই তথ্য, মিথ্যা তথ্য পরিবেশন করলো জাতির কাছে? কেন তারা শিরোনাম সংবাদ করলো যে 3-4 দিনের মধ্যে প্রধান উপদেষ্টা নির্বাচনে তারিখ ঘোষণা করবেন? আমি আশা করবো তারা যদি ভদ্রলোকের সন্তান হয়ে থাকে, মানুষের সন্তান হয়ে থাকে, তাহলে আজকে তারা 12টার পরে তারা স্ক্রল করবেন, শিরোনাম নিউজ দিবে, জাতির কাছে আমরা ক্ষমা চাচ্ছি, আমরা ভুল তথ্য দিয়েছিলাম। এইভাবে পার পেতে পারেন না আপনারা, আমার ক্ষমতা নাই। আজকে আমি যা বলতে চাচ্ছি বলতে পারছি, আপনি প্ল্যাটফর্ম বলে বলছি, আমি যদি মিথ্যা বলি, অন্যায় বলি, আমার বিচার করেন, শাস্তি দেন। আমি সত্য বলে থাকি তাহলে সেটা মেনে নেন। সত্যকে অস্বীকার করা যায় না, সত্যকে অ্যাভয়েড করা যায়, সত্যকে পরিহার করা যায়, সত্যকে পাশ এড়ায় যাওয়া যায়, কিন্তু সত্যকে অস্বীকার করা যায় না। সত্য একদিন না একদিন আমার সামনে এসে দাঁড়াবেই, আপনার সামনে দাঁড়াবেই। সত্যের মুখাপেক্ষি আপনাকে একদিন না একদিন হতেই হবে। হয়তো সাময়িক আপনি এটাকে অ্যাভয়েড করে যেতে পারেন, যেমন শেখ হাসিনা 15 বছর সত্যকে মোকাবেলা করার নাই, ভাবছিল অনির্বাচিত সরকার আজীবন থাকবেন। সত্য বাস্তবতা জি আক্তার ভাই, আমরা কিছু প্রশ্ন দর্শকরা করছেন, আর মাঝে মধ্যে ইন্টারনেটে ডিস্টার্ব হচ্ছে। প্রিয় দর্শক, আমরা আসলে আক্তার ভাইয়ের কিছু প্রশ্ন আমরা করবো। আক্তার ভাই কি শুনতে পাচ্ছেন আমাকে? আসলে মাঝে মধ্যে বাংলাদেশের ইন্টারনেট খুবই খারাপ অবস্থা। প্রিয় দর্শক, জানেন যে আমরা শুনতে পাচ্ছেন আক্তার ভাই? আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বলতে চাই, যে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশে আপনার বিভিন্ন, বিশেষ করে অনলাইন মিডিয়াগুলো যে নিউজ করছে যে আগামী 5ই আগস্ট বাংলাদেশের একটা পরিবর্তন হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে, এবং বিভিন্ন মিডিয়া বলছে যে শেখ হাসিনা হয়তোবা যেভাবে তারা আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে আওয়ামী লীগ, অল্প কিছুদিনের মধ্যে বাংলাদেশে ফিরে আসতে পারেন। এই বিষয়গুলো নিয়ে আমরা আছে আক্তার ভাইয়ের প্রশ্ন করবো। বিশেষ করে আপনারা জানেন যে আক্তার ভাই গত একটা অনুষ্ঠানে, আমাদের অনুষ্ঠানে বলছিলেন যে বাংলাদেশের যে অস্ত্র গুদামজাত করা হচ্ছে বিভিন্ন হলে হলে, গৃহযুদ্ধ দিকে নিয়ে যাওয়ার একটা প্রচেষ্টা চলছে। এই বিষয়গুলো নিয়ে কথা বলবো। আমরা জানেন যে বাংলাদেশে ইন্টারনেটে মাঝে মধ্যে খুবই ডিস্টার্ব করে। আমরা আক্তার ভাই আসলেও আমরা কিছু চলে আসছেন, আমরা কিছু প্রশ্ন নিব আক্তার ভাইয়ের কাছ থেকে। জি ভাই, আক্তার ভাই, আমরা কিছু প্রশ্ন, আপনি কি এই পর্যায়ে শেষ না কিছু প্রশ্ন করি আপনাকে? প্রশ্ন করেন। আমি আরেকটা কথা একটু শেষ করে দিই, আরেকটা ইন্ট্রোডাকশন বলে দিই, তার প্রশ্ন করেন। আরেকটা বলি, গত কয়েকদিন আগে একটা নিউজ প্রচার করা হয়েছে পত্র পত্রিকায়, প্রধান উপদেষ্টা সাহেব দেশের বড় বড় কর্মকর্তাদের নিয়ে, সামরিক বাহিনীর, বেসামরিক বাহিনীর নিরাপত্তা কর্মীদের নিয়ে সভা করেছেন, এবং সেখানে তিনি বলে দিয়েছেন যে আগামী নির্বাচনে 60,000 সেনাবাহিনী সদস্যকে নিয়োজিত করা হবে, এবং 1,50,000 পুলিশকে সেপ্টেম্বর মাস থেকে 3 মাসের প্রশিক্ষণ দিবেন তাদের নির্বাচনে কাজে লাগানোর জন্য। একটা জিনিস খেয়াল করে দেখেন, নির্বাচন কি সামরিক বাহিনী করে? নির্বাচন কি পুলিশ করায়? আপনি 60,000 পুলিশ বলেছেন। 2018 সনের নির্বাচনে মোট ভোট কেন্দ্র ছিল 37,000। 2024 সনে সেই ভোট কেন্দ্র হয়েছে 44,000। এবার ভোটারের সংখ্যা বেড়ে হয়েছে 12,80,00,000। 12,80,00,000কে ভোটারের জন্য এইবার ভোট কেন্দ্র করতে হবে প্রায় 49 থেকে 50,000। আমি ধরে নিলাম তর্কের খাতিরে 50,000 ভোট হিসাবের জন্য, বলবো 50,000 ভোট কেন্দ্র আপনার এবার বানাতে হবে। 50,000 ভোট কেন্দ্র বানিয়ে 12,80,00,000 লোকের ভোট নেবেন। তাহলে 60,000 সেনাবাহিনীকে যদি আপনি নিয়োগ করেন, তাহলে ভোট কেন্দ্র প্রতি কজন সেনাবাহিনী পড়লো? মোটামুটি ভোট হয় ধরেন সকাল 8টা থেকে 4টা পর্যন্ত, 8 ঘন্টা ভোট হয়। 8 ঘন্টায় যদি ভোট কেন্দ্রে যদি 1 ঘন্টা পর পর টহল দিতে আসে, তাহলে এক জায়গায় যদি 8 জন পুলিশকে রাখেন, তাহলে 1 ঘন্টায় টহল দিতে পারবে, আর বাকি 7 ঘন্টা কি হবে? তাহলে 8 ঘন্টায় যদি তাকে রাখেন, তাহলে কি হবে?
তাহলে আপনি 7 ঘন্টা পর পর পুলিশ মিলিটারি আসবেন, 7 ঘন্টা এই 4 জন এই পুলিশ 1.5 লক্ষ পুলিশ বলছে নিয়োজিত করবে প্রশিক্ষণ দিয়ে, তার মানে 50,000 কেন্দ্রে 3 জন করে পড়ে না পুলিশ, 50,000 কেন্দ্রে 1.5 লক্ষ করে 3 জন করে পুলিশ পড়ে, একটা সাব ইন্সপেক্টরও পড়ে না প্রতি কেন্দ্রে, 50,000 সাব ইন্সপেক্টর না, ইন্সপেক্টর বাদ দিলাম, এমনকি একজন অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টরও 50,000 সব মিলে হয় না। আপনি হাওলদার দিয়ে বা সিনিয়র কনস্টেবল দিয়ে আপনি বুথ কেন্দ্রে পাঠান। নির্বাচনে তো সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচনে তো সবচেয়ে বড় অন্তরায় পুলিশ, সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচনের সবচেয়ে বড় অন্তরায় প্রশাসন, এটার সঙ্গে যুগ হয় সেনাবাহিনী। কারণ 3টি চক্র মিলে যে একটা ভীতিকর অবস্থা সৃষ্টি করে, সেখানে ভোটাররা অবাধে ভোট কেন্দ্রে আসতে সাহস পায় না, তারা বিভিন্ন বিড়ম্বনার শিকার হয়। আর আপনি বলছেন কি এদেরকে প্রশিক্ষণ দিয়ে পাঠাবেন ভোট কেন্দ্রে যেতে? আপনি দেখেন নির্বাচনে কি হয়, নির্বাচন তো আপনি কোনো করেননি, আসেন নির্বাচন কি হয়? নির্বাচন হইলে সেটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হোক আর সংসদ সদস্য হোক, নির্বাচনের প্রথম ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গেই ওসিকে অকশনে তোলা হয়, প্রতিটা থানার ওসি অকশনে উঠে এবং গোপনে ওসি একজনের কাছে বিক্রি হয় বিশাল অঙ্কের টাকার বিনিময়ে। আর বাকি প্রার্থীরা অল্প অল্প হালকা টাকা দিয়া তার একটা মৌন সম্মতি নেয় এবং সে বলে যে ভাই ঠিক আছে যান, আপনাকে ফেয়ার করা হবে, ভাববেন না। কিন্তু অলরেডি রাতের আধারে সে একজনের কাছে বিশাল টাকায় বিক্রি হয়ে যায়। সেই ওসি ওই ব্যক্তিকে সকল প্রকার সুযোগ সুবিধা দেয়। কিভাবে দেয়? পুরনো অরেন খুঁজে নিয়ে আসে, খুঁজে নিয়ে এসে বিরোধী পক্ষকে, ওই লোকের বিরোধী পক্ষকে অরেন দিয়ে হয়রানি করে। আইন শৃঙ্খলার কথা বলে এসপি সাহেব অর্ডার দেয় আইন শৃঙ্খলা রক্ষা করতে হবে, আইন শৃঙ্খলার নামে এসে বিভিন্ন মানুষের বাড়ি থেকে হামলা দেয়, তাদেরকে দৌড়ের উপরে রাখে। যখন সাধারণ মানুষ দেখে পুলিশ ওই দলের নেতাকে দৌড়াচ্ছে, তখন ওই দলের নেতাকে ভোট দিবে কেউ? তারা তো ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে বাড়ি চলে যায়। ফলে পুলিশের ওসির প্রথম কাজ যে হলো নির্বাচনের আগে এরকম একটা ভীতিকর অবস্থা সৃষ্টি করে শুরু হয় তার কামাই। তারপরে ওই লোকেরা এসে বলে স্যার ঠিক আছে তোর বাড়িতে যাবো না, কি দিবে দিয়ে যা। এইভাবে হয় নির্বাচন বাণিজ্য, এবং সেই কাজটি সকল ওসি সাহেবরা করেন, উনি একা করেন না, তার বাঘ সবাই পায়। উনাকে প্রশিক্ষণ দিবেন ইউনিটের। তারপর আসে প্রশাসন। নির্বাচনে সবচেয়ে বড় অনিয়ম করে রিটার্নিং অফিসার, এবং রিটার্নিং অফিসারের কাজটা কি? সে নির্বাচনে বৈধ দেওয়া, সে ওটা দস্তখত করা। সে তো বৈধ অবৈধ দেখে না, তাকে যেটা সাইন করতে বলে দেওয়া হয় সেটা সাইন করে দেয়। প্রিসাইডিং অফিসারের ভোট কে দিল কত দিল না। তারপর তার কাজ হলো প্রিসাইডিং অফিসার নিয়োগ করা। সে প্রিসাইডিং অফিসার নিয়োগ করে কেমনে? প্রিসাইডিং অফিসার নিয়োগ করার দায়িত্ব ডিসি সাহেব দিয়ে দেয় টিওনোকে। টিওনো কিভাবে নিয়োগ করে? এখানে বড় রাজনৈতিক দলগুলো বা বড় যে প্রার্থী, মালদার প্রার্থী, আমার মতো প্রার্থী যারা আছে, টাকা পয়সা নিয়ে গিয়া টিওনোকে দিয়া বলে এই এতগুলা কেন্দ্রে আছে আমার কটিয়াদি পাকুন্দিয়াতে সব মিলে আমার প্রায় 100 কেন্দ্র আছে, এই 100 কেন্দ্রে এই তালিকাটা দিয়ে গেলাম, এদেরকে বিভিন্ন জায়গায় আপনি প্রিসাইডিং অফিসার দায়িত্ব দিবেন, আর এই রাখেন 20 লাখ টাকা 25 লাখ টাকা লিস্ট, আর 20-25 লাখ টাকা আমি তাকে দিয়ে আসি। দিয়ে আসার পরে সে কি হয়? সে এই নাটক সাজাইয়া এই লোকগুলাকে বিভিন্ন জায়গায় 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 নিয়োগ করে। ওর তো আমার লোক, ওই প্রিসাইডিং অফিসারগুলো আমার লোক। তারা ওখানে কে ভোট দিল না দিল এটা দেখবে না, একটা ভোট দিবে আর সে শিল মারতে থাকবে। ওখানে এমন একটা পরিবেশ সৃষ্টি করবে, আস্তে আস্তে স্লো করবে, এই দিচ্ছি, আপনি গেলে বলছি বাবার নাম কি, মহিলাকে জিজ্ঞাসা করবে আপনি হাজবেন্ডের নাম বলেন। এখনো বাংলাদেশে অনেক মহিলা আছে প্রকাশ্যে হাজবেন্ডের নাম বলে না, সে চুপ করে থাকে। ফলে আরেক হাজবেন্ডের নাম দিয়ে ওই মহিলা চালায় দেয়। পাশে আরেকটা টাউট থাকে, যে যাকে আমরা বলি এজেন্ট, পোলিং এজেন্ট। অন্য দলের তো পোলিং এজেন্ট থাকে না, দেওয়ার মতো লোক নাই। আমাকে বলেন 100 কেন্দ্রে, আমাকে যদি 100 কেন্দ্রের মধ্যে 4টা-5টা বুথ থাকে, তার মানে প্রায় 500 বুথ থাকে। পোলিং এজেন্ট দিতে হলে আমাকে 500 ছেলে লাগে বা মেয়ে লাগে, তাও এক নাগারে 8 ঘন্টা করতে পারে না, তাই খাওয়া দাওয়া পস্তা পায়খানা আছে। তারপরে গড়ে গিয়ে প্রায় আমার 1000 থেকে 1500 পোলিং এজেন্ট আমাকে দিতে হয়। এই পোলিং এজেন্ট গুলো কি আমি দিতে পারলাম, কিন্তু আরেকজন আমার ভাই, আরেকজন ভদ্রলোক যে তার বড় দল নাই, কমিউনিস্ট পার্টি কি করবে? তার কাছে কয়টা লোক আছে? আমার এনসিপি কাছে কয়জন লোক আছে? 150 পোলিং এজেন্ট পাবে তারা আমার কোটি দিবে এখন ইউনিয়নে, সে কাকে চ্যালেঞ্জ করবে? ফলে আমার লোক ওই মহিলার হাজবেন্ড বদলাইয়া নাম বদলে যা বলবে, আর আমার প্রিসাইডিং অফিসে মাথা ঝুঁকাবে, বুট হয়ে যাবে। আরেক মহিলা আসবে, বুট হয়ে যাবে। জেনুইন বুটটা হবে না, ইলিগেল বুটটা ওই মহিলাকে দিয়ে দেওয়া ফেলবে, ইলিগেল বুটটা ছেলেকে দিয়ে দেওয়া ফেলবে। কে করবে? প্রিসাইডিং অফিসার। সেই প্রিসাইডিং অফিসার কার? আমার। আমি নিয়োগ দিয়েছি, টিওনো না। লিস্টটা তো আমি দিয়ে আসছি টিওনোকে। টিওনো আমার তালিকা মোতাবেক আমাকে এই লোকগুলো দিয়েছে।
জি। এই কাজটা টিউনো সাহেব করে, সরকারি কর্মচারী নির্বাচন করে। এই সুষ্ঠু নির্বাচনের সবচেয়ে বড় অন্তরায় হলো এই সরকারি প্রশাসন, ডিসি, পোলিং অফিসার, প্রিসাইডিং অফিসার এবং পুলিশ কর্মকর্তা দায়িত্ব থাকা, এবং পরবর্তীতে সেনাবাহিনী আসে। সেনাবাহিনী তো একটা ক্লাউনের মতো আসে, তাকে দেওয়া হয় ওসির আন্ডারে, পুলিশের আন্ডারে, প্রিসাইডিং অফিসের আন্ডারে। প্রিসাইডিং অফিসার কিছু না বললে আর্মি কিছু করার নাই, কারণ আর্মি এসে কি করে, ঘুরে বেড়ায়। কোথায় কোথায় ফার্স্ট সব দোকান আছে, কোথায় স্কুল আছে, মেয়েদের স্কুল আছে, ওখানে ঘুরে বেড়ায়। কোন বাড়িতে সুন্দর সুন্দর মেয়ে আছে, ওই বাড়িতে গিয়ে তার আড্ডা মারে। এই তো আমার সেনাবাহিনী করে বেড়ায় সারা গ্রামে গঞ্জে, ওটা বললেই তো দোষ। আমার কয়টা কমান্ডিং অফিসারের নিয়ন্ত্রণ আছে, এই যে পেট্রোল গুলো বাইরে, অফিসার গুলো গাড়ি নিয়ে বাইরে, তারা কি করে বলেন? কয়টা নিয়ন্ত্রণ? তারা সবাই লর্ড, যে যেখানে যায়, যেখানে পারে সেখানে করে আসতেছে। কদিন পর দেখবেন অমুকের মেয়ের লোকে প্রেম করে বিয়ে করে আছে, দেখবেন এক বউ আছে, আরেক বউ রাজশাহী তুলে পড়ছে, অহরহ উঠতেছে এগুলা। এই যখন বাইরে সিভিল ডিউটি যাবে তখন এগুলো করে বেড়াবে। এখন আপনি এগুলাকে এদেরকে দিবেন হিসেবে দায়িত্ব, কিন্তু নির্বাচনটা তো করে স্থানীয় জনগণ। নির্বাচন সুষ্ঠু হবে কি হবে না সেটা নির্ধারিত করে স্থানীয় জনগণ। স্থানীয় জনগণ, স্থানীয় নেতৃত্ব যদি সঠিক থাকে, সে নেতৃত্বে যদি ক্ষমতাবান করেন, সে নেতৃত্বে অধীনে যদি টিওনোকে, অধীনে যদি পুলিশকে, আর্মিকে দিয়ে দেন, তাহলে সেখানে কোনো প্রকার নির্বাচনে অনাচার, অবিচার, ফলস ভোট হবে না। এখনো প্রতিটা এলাকার, স্থানীয় এলাকা, প্রতিটি গ্রাম বা ভোট কেন্দ্র কোনো না কোনো ব্যক্তি নিয়ন্ত্রণাধীন। শুনতে ভালো না লাগতে পারে, কোনো না কোনো বংশের কাছে, কোনো না কোনো গোষ্ঠীর কাছে ওই কেন্দ্রটা নিয়ন্ত্রণাধীন। ওই কেন্দ্রের আশেপাশে যারা থাকে তারা নির্বাচনের সময় একজন বাঘ হয়ে যায়। তারা যে কেন্দ্র দখল করতে পারে, ভোট তাদের পক্ষে থাকে। তারা পুলিশের ভয় পায় না, তারা টিওনোর ভয় পায় না, তারা প্রশাসনকে ভয় পায় না। কেন ভয় পায় না? কারণ প্রশাসন এবং টিওনোকে তারা আগে কিনেই তারপরে তারা এখানে বসে। তাদের প্রভাবটা হয় তখনই যখন টিওনো, ওসি, পুলিশ, প্রিসাইডিং অফিসার সবকিছু তার দখলে, সব কেনা হয়েছে। আপনি সুষ্ঠু নির্বাচন দিবেন, ঐতিহাসিক নির্বাচন দিবেন, দর্শনীয় নির্বাচন দিবেন, দেখার মতো নির্বাচন দিবেন, এইগুলা বললেই হবে? আপনি প্রক্রিয়া করতে হবে, আপনি নির্বাচনের দায়িত্ব দিতে হবে। ওই যে লোকটাকে বললাম যে প্রভাব বিস্তার করে, তাকে দায়িত্ব দেন, তাকে দিয়ে বলেন আপনার পিছনে আমি পুলিশ দিচ্ছি, মিলিটারি দিচ্ছি, কিন্তু আপনি এলাকায় সুষ্ঠু নির্বাচন করাবেন। ওই লোক যদি বলে সুষ্ঠু নির্বাচন হবে, আমি 100 ভাগ বলবো না সুষ্ঠু হবে, কিন্তু আমি এটা বলতে পারি অন্তত 98 ভাগ সুষ্ঠু নির্বাচন হবে, যদি সেই দায়িত্বটা ওই স্থানীয় লর্ডকে দেন, ওই স্থানীয় মাতবরকে দেন, স্থানীয় পর্দানিকে দেন, ওই স্থানীয় যিনি প্রভাবশালী তাকে দেন। সে লেখাপড়া না জানতে পারে, তার একটা চোখ না থাকতে পারে, কিন্তু সে ওই এলাকার, মনে রেখেন, প্রভাবশালী, তার গোষ্ঠীর জোর আছে, তার হাতে লাঠি আছে, শক্তি আছে। সে লাঠি চালাইলে পুলিশ টুলিশ টিকে না, 4 পুলিশ টিকবে না। এই 4 পুলিশ কি জানে না, আগের দিন ভাতটা খাওয়ায় ঘুম পাড়ে রাখবে, বলে আপনি কোনো কাম খায়া ঘুমান, আমি দেখবো না। ওই 4 পুলিশ খায়া ঘুমায়া আর যাওয়ার সময় একদম জিন্দা বলতাম, এখন বঙ্গবন্ধু মাথা দিয়ে দিবে কোটি। বঙ্গবন্ধু মাথা দিয়ে দিলেই ও শান্তি ঘুমাবে। ইলেকশন ঠিক হতেছে, টেলিফোন ওয়ারলেসে, হ্যাঁ স্যার, ওকে স্যার, রজার রজার রজার, ইলেকশন ফাইন স্যার, ফাইন স্যার। বড় বড় অফিসার গুলো আছে, ওকে মাস্টার, খালি ওকে স্যার, ওকে স্যার, ওকে স্যার, রজার, উল্কো, ওয়াজার, ওয়ারলেস দিচ্ছেন। ওই সামনে ওকে বাচ্চাদের সমস্যা, ঢাকে বসে বসে ওকে ওকে করবে, ওকে স্যার, ওকে স্যার, সব ওকে, ওকে মাস্টার, ওকে বাঞ্চিত্র হলো, ওকে ওকে করে। একবার ওকে দেখবে না সরজমিনে কি হচ্ছে না হচ্ছে। আর ডিসি তো ছাতা ধরে আরেকজন, গাড়ির দরজা খুলে একজন, নামার সময় দেখে কি মাটিতে পা দিল না কার্পেটে পা দিল। আর রেদওয়ানা তো কার্পেট ছাড়া কোথাও যেতে পারে না। রেদওয়ানা কোথায় গেলে তার হাই হিল জুতার জন্য আগে কার্পেট বিছাতে হয়। তো রেদওয়ানাকে দিয়ে আপনি সুষ্ঠু নির্বাচন করাবেন বলেন? এই যে আপনারা কতগুলো কথা বলেন, সুষ্ঠু নির্বাচনের পুলিশকে আপনি দিয়ে করাবেন, 4টে পুলিশকে দিয়ে আপনি সুষ্ঠু নির্বাচন করায় ফেলবেন। আমি তো ঘোষণা দিচ্ছি আপনাকে, যারা নির্বাচন করবে প্রতিটা এলাকায় প্রতিটা লোক এখন 4 থেকে 5 কোটি টাকা ব্যবস্থা করতেছে। তার 5 কোটি টাকার মধ্যে 1 কোটি টাকা ব্যয় করবে ডিসি, এসপি, ওসি, টিওনো আর 100 প্রিসাইডিং অফিসার, আর এই যে 4 জন করে 400 পুলিশ অফিসার তাদের পিছনে। শুধু তাই নয়, তাদের তালিকা হয়ে যাচ্ছে, এবং সেই তালিকা হয়ে তাদের সঙ্গে লেনদেনের ব্যবস্থা হয়ে যাচ্ছে। সুষ্ঠু নির্বাচন করবেন আপনি এইভাবে, হ্যাঁ? এই প্রশিক্ষণ দেওয়ার পরে তার দামটা কত বাড়বে? আপনি প্রশিক্ষণ দিয়েছেন পটিয়া দিলে কোন কোন পুলিশকে, এদের দাম বাজারে কত বাড়বে বলুন তো? কি 60,000 সৈনিক কে যাবে
এটা খবর হয়ে যাবে না? জি। আর পুলিশ আর আমার যে রিটার্নিং অফিসার, আমার ওসি সাহেবের তো ক্ষমতা, আরে বাপ রে বাপ, তার অ্যারেস্ট করতে 2 মিনিট লাগে না, আমাদের পাঠায় অ্যারেস্ট করে। কেউ প্রশ্ন করে না যে তুই বিনা ওয়ারেন্টে তুমি অ্যারেস্ট করলে কেমন তাকে, ফলে তার বিরুদ্ধে অভিযোগ আছে। বুঝতে পারছেন না? আসলে পাবলিক তো বিষয়গুলো জানে না, আমরা সাধারণ মানুষ এই বিষয়গুলো জানে না। আছে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন আক্তার ভাই, যে বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থা যেভাবে হয়, মানে নির্বাচন যেভাবে হয়, এই তথ্যটা আপনি মনে হয় প্রথম মিডিয়াতে একেবারে খোলামেলা বলে দিলেন যে কোন প্রক্রিয়ায় বাংলাদেশের নির্বাচনের কারচুপিটা হয়। হ্যাঁ, এটা এটা একটা বিশাল ব্যাপার। এবং আমরা মনে হয় প্রিয় দর্শক, আমরা এই যে মানে এই তথ্যগুলা কিন্তু আমরা জানতাম না। আজকে কিন্তু আক্তার ভাই একটা বিষয় জানিয়ে দিলেন আমাদেরকে যে কিভাবে দুর্নীতি, কারণ হচ্ছে উনি নিজে নির্বাচন করেছেন, কয়েকবার নির্বাচন করেছেন, উনি দেখেছেন প্র্যাকটিক্যালি। আমাদের দেশের আইনজীবীরা টেলিভিশন চ্যানেলে এসে এইসব কথা বলেন না, বললে জনগণ সচেতন হয়ে যাবে। হ্যাঁ, আজকে আমরা গুরুত্বপূর্ণ তথ্য পেলাম। আক্তার ভাই, আমরা কিছু প্রশ্ন দর্শকরা করতেছেন, আর আমাদের আমি বুঝতে পারছি নির্বাচনটা কিভাবে হয়, খুব ক্লিয়ার আক্তার ভাই। এবং এটা আমার মনে হয় প্রথম। এখন প্রশ্ন হচ্ছে এর প্রতিদান কি, প্রতিকার কি, কিভাবে করা যাবে? এই প্রতিকারটা খুবই পরিষ্কার এবং স্পষ্ট। পৃথিবীতে এখনো বিবেকবান মানুষের অভাব হয়ে যায় নাই, এখনো ন্যায়নিষ্ঠ মানুষের অভাব হয়ে যায় নাই। কিন্তু আজকে বিবেকবান ন্যায়নিষ্ঠ মানুষগুলো সমাজে মূল্যায়িত হয় না, কারণ তাকে প্রশাসন অপমান করে, তাকে প্রশাসন মূল্যায়ন করে না, প্রশাসন তাকে হ্যারাস করে, তাকে বিব্রত করে। থানার দারোগা, 2 পয়সার দারোগা, বুঝতে পারছেন? কোন রকম আমার চিন্তা করে দেখেন তো, কোন বাপ মা, শিক্ষিত বাপ মা তার ছেলে মেয়েকে পুলিশ বানাচ্ছে কিনা? সমস্ত খারাপ ছেলেগুলোকে পুলিশে যোগদান করে। আপনি দেখেন, আপনি কোনো ভালো অফিসার কোনো উপজেলা লেভেলে পোস্টিং যায় কিনা? তাকে বাধ্য করা হয় উপজেলা পোস্টিং যেতে, সেখানে তো গিয়ে সেখানে কেমনে চলে আসবে সেই দান্দায় থাকে। তাহলে আপনি দেশের পড়াশোনা চলবে কি করে? সেটা কি করে আপনি তাকে রাখবেন? আপনাকে স্থানীয় ব্যক্তিত্বকে গড়ে তুলতে হবে, পুরা প্রশাসনকে স্থানীয় ব্যক্তির অধীনে দিতে হবে। বিশেষ করে নির্বাচনের সময় আপনি এই 44,000 কেন্দ্রে 44,000 বিশিষ্ট ব্যক্তিকে আগে খুঁজে বের করতে হবে, খুঁজে বের করতে হবে যে আপনি আপনার এলাকা নির্বাচনের দায়িত্ব আপনাকে দেওয়া হলো, আপনি সুপার নির্বাচন কমিশনার, এখানে সুষ্ঠু ভোট আপনি করাবেন। আমি আপনাকে শতভাগ গ্যারান্টিতে বলতে পারি এরকম লোক প্রতিটি কেন্দ্রে পাবেন আপনারা। তাকে কি করতে হবে? তার পিছনে পুলিশ থাকতে হবে, ওই 4টা পুলিশ যথেষ্ট তার জন্য। কিন্তু পুলিশ কোনো অ্যাকশন নিতে পারবে না, উনি যেটা বলবে সেই অ্যাকশন হবে। ওই পোলিং অফিসার, প্রিসাইডিং অফিসার ওখানে কে হবে, তাকে রিপোর্ট দিতে হবে ওই ওনার কাছে, উনি যেভাবে রিলেশন বলবে করতে, এইভাবে করতে হবে। ওই টিউনোকে তাকে ডেলিগে স্যার বলতে হবে, ওই ওসিকে তাকে স্যার বলতে হবে, কেবল বলেন কোন সমস্যা আছে কিনা। কেন 3 দিন গিয়ে যদি ওসি ওই গ্রামের লোকটাকে স্যার বলে, 3 দিন যদি টিউনোকে স্যার বলে, দেখবেন তার হুকুমত কিভাবে চালু হয়, দেখবেন ওই গ্রামটাতে কিভাবে তার নিয়ন্ত্রণে আসে। চোর ডাকাত বলেন, বদমাশ বলেন, কেউ সাহস পাবে না। এমনকি এই যে মাদকাসক্তদের আছে তারাও সাহস পাবে না, এমনকি যারা এই সমস্ত মাদক বেচা কেনা করে তারাও সাহস পাবে না। যদি ওসি টিউনো গিয়া ওই গ্রামে এই 10টি 90টি ওয়ার্ডে যদি 90টি মানুষকে যদি তারা স্যার বানাইতে পারে, যদি 90টি মানুষের কাছে রাষ্ট্রের ক্ষমতার দায়িত্ব দেওয়া হয়, আমি বলি না পার্মানেন্ট দেন, বিভিন্ন অকেশনে দেন, যখন যে সমস্যাগুলো হবে সেই সমস্যাগুলো দেন, নির্বাচনের সময় দেন। ও নির্বাচনের সময় দিয়া বলেন তাকে স্যার, বলেন কি করতে হবে আমাদেরকে, ওই স্যারটা তাকে বলেন, ওই জনগণের নেতাকে বলেন, ওই মুরব্বীর কাছে স্যার বলেন। দারোগার বাচ্চারে, টিউনের বাচ্চারে স্যার বলা বন্ধ করেন। 3 পয়সা 4 পয়সা তোদেরকে স্যার ডাকতে হয়। স্কুলে হেডমাস্টার, কলেজের প্রিন্সিপাল, তারাকে স্যার স্যার করে টিউনোকে, শিক্ষা অফিসারকে। ওই কলেজের টিচার করে জানে না, সেও পাস, সেও বিশ্ববিদ্যালয়ে পাস করে গেছে। এগুলো বললে আমাদের বলেন আমরা মানুষের, আপনি এরকম 40,000 ইউনুস সাহেব। জি, আক্তার ভাই, মানে আপনি যে কথাগুলো বলতেছেন এগুলো হচ্ছে ক্ষমতা ছিল, আপনি আপনি সিঁড়ি বাই উঠতে হয়েছে 4টা রাজানের উপরে উঠতে পারিতে হয়েছে। আর এখন যেহেতু সেনা প্রধান আপনাকে সেলুট মারছে, সব আপনাকে সেলুট মানে। প্রিয় দর্শক, আসলে মাঝে মধ্যে ইন্টারনেটের সমস্যা হচ্ছে। যেহেতু বলছিলাম আজকে ডক্টর ইউনুস সাহেবকে কেন মানে ওই ক্ষমতাসীনরা যদি তাকে মানে, ডক্টর ইউনুস সাহেবের কি ক্ষমতা ছিল হাসিনার আমলে? চুরের মতো ঢুকছে বাংলাদেশে, চুরের মতো বেরিয়ে গেছে। সরি টু সে দ্যাট ওয়ার্ড, আই এম সরি বাট টু গিভ এ কংক্রিট এক্সাম্পল আমি বলতেছি,
আপনি যদি বাংলাদেশে এসে যদি আপনি এখন এত বড় ক্ষমতাশালী হয়ে যান, এত বড় দাপটের লোক হয়ে যান, বলেন আজকে যে বিভিন্ন প্রধান এই যে পুলিশে ক্ষুদা বলছে, এখন পুলিশে যা বলে তাই হয়। এই ক্ষুদা বলছে চাকরি যখন চলে গেছে তখন কে ছিল তার পক্ষে, কেউ আসছিল বলেন? এই আসিফ নজরুলকে যখন দৌড়াইছে তখন কে ছিল তার পক্ষে? এখন তো আসিফ নজরুল সার করতে করতে বললাম। দেখেন তো আসিফ মাহমুদকে কোন সেক্রেটারি স্যার বলে না, বলেন? আসিফ মাহমুদকে কোন সেক্রেটারি স্যার বলে না, বলেন আমাকে? কোন জেনারেল তাকে স্যার বলেন আমাকে বলেন? কোন পুলিশের ডিআইজি এআইজি আছে তাকে স্যার বলেন আসিফ নজরুল, আসিফ মাহমুদকে? আসিফ মাহমুদের সাধারণ ছেলে, গরিবের ছেলে, তার বাবা এখন ঠিকাদারি করে খায়, তাকে স্যার বলতে পারো? আর দেশের নির্বাচনের জন্য, দেশের মালিকের জন্য ওই গ্রামের একজন মুরব্বীকে তোমরা টিএনও সাহেবরা স্যার বলতে পারো না? নবাবের বাচ্চারা, ওসির বাচ্চারা তোমার স্যার বলতে পারো না? তার কাছে নির্দেশ নিতে পারো না? তার হুকুম শুনতে পারো না? আর আইন শৃঙ্খলা কমিটি বানিয়েছেন দেশের এলাকার সকল চোর চামড়দের, সকল চাঁদাবাজ বদমাশদেরকে নিয়ে আপনি আইন শৃঙ্খলা কমিটি বানিয়েছেন। আইন শৃঙ্খলা কমিটি কারা যাচ্ছে? সব চাঁদাবাজ, চোর, ছেচর। আমি তো প্রকাশ্যে বলতেছি, একজন ভালো মানুষ আছে কিনা দেশের কোন উপজেলার আইন শৃঙ্খলার কমিটিতে? দেখান না একজন আছে কিনা, একজন গুড টিচার আছে কিনা, একজন গুড ইমাম সাহেব আছে কিনা, একজন গুড ব্যবসায়ী আছে কিনা? জি আক্তার ভাই, আমি বলি একটা বিষয় বলি আপনাকে, যে আমার যে আসনে আমি বসবাস করি ইউকেতে, সেখানে যে এমপি হচ্ছে জোনাথন, উনি হচ্ছেন মানে ইউকের বর্তমান ইংল্যান্ডের বাণিজ্য মন্ত্রী। হ্যাঁ, তো যেহেতু সম্পাদিত করি এই শহরে যখন আসে যায়, আমরা কিন্তু তাকে নাম ধরে কথা বলি। হ্যাঁ, জোনাথন কেমন আছো তুমি, মানে এইভাবে আরই। সে কিন্তু এখানে বাণিজ্য মন্ত্রী এবং 3বারের এমপি, আমার আসনের এমপি, বুঝছেন? এই যে স্যারের যে কালচার আপনি বলতেছেন, আমাদের দেশটা কিন্তু ডুবছে স্যারের কালচারেই। এই যে স্যার কালচারটা, এই কালচারটা কিন্তু আমাদের দেশটাকে ডুবে দিচ্ছে। স্যারের কালচারটা আমি বলতে চাচ্ছি, কিন্তু মান্যতার জন্য। এখানে আমি স্যার কেন বলতেছি, এই দেশে মান্য কে কে করবে? চাকর এক চাকরের মান্যতা করবে, চাকরি দিয়ে মান্যতা করবে তার, কিন্তু আসল মান্যতাটা কোথায়? আসল মান্যতা তো করবেন আপনার দেশের নাগরিককে। আপনি জনাতনকে জনাতন বলেন, কিন্তু জনাতন তো বয়স্ক লোককে আর ওই রূপক বলবে না, এসে বলবে ইয়েস স্যার, রূপক স্যার, হ্যাঁ হ্যাঁ রূপক আঙ্কেল, হ্যাঁ রূপক দাদা, হ্যাঁ রূপক ভাই। সে তো এসে বলবে না হ্যাঁ রূপক কাম হিয়ার। আপনি জনাতন জনাতন বলতে পারেন, সেটা আপনার প্রতিনিধি, কিন্তু জনাতন কেন সে ইউ রূপক? জনাতন আপনাকে রেসপেক্ট করে কথা বলতে হবে। প্রশাসনে যারা যাবে, থানা পুলিশই বলেন না টিওনও বলেন, দে আর মাই ব্রাদার, দে আর মাই সান, বাট দে হ্যাভ বিন মিসলিডেড, দে হ্যাভ বিন মিসগাইডেড, দে আর নট প্রপারলি গ্রুম। তাদেরকে ভালোভাবে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে না, তাদেরকে দেশের শাসক বানানোর চেষ্টা করা হচ্ছে, জনগণের সেবক বানানোর চেষ্টা করা হচ্ছে না। যার ফলে তারা কি হচ্ছে, তারা এসে জনগণের শাসক হওয়ার চেষ্টা করে, জনগণকে লুণ্ঠন করার চেষ্টা করে, জনগণকে হ্যারাস করার চেষ্টা করে, তাদেরকে যেভাবে পারে তাদেরকে লুটে নিয়ে যায়। তারা লুটেরা বাহিনীতে পরিণত হয়েছে। আমি এই জন্য বলছি যে নির্বাচনটা সুষ্ঠু করতে হলে আমাদেরকে স্থানীয়ভাবে এরকম 44,000 থেকে 50,000 মানুষ বাইর করে আনতে হবে, তারা সুষ্ঠু নির্বাচন দিতে পারবে। আমি আপনাকে 100% কথা দিতে পারি, প্রতিটি ভোট কেন্দ্রেই এরকম মানুষ আছে, কিন্তু তার পিছনে শক্তি থাকতে হবে। যেমন ডক্টর ইউনূস সাহেবের পিছনে শক্তি আছেন আপনারা সবাই, তেমন শক্তিটা আপনি দেন ওই গ্রামের মাতবরের কাছে, ওই প্রধান শিক্ষকের কাছে, বা ওই মুরব্বীর পিছনে ওই শক্তিটা আপনি দেন। এই ওসি কে সারেন্ডার করুক, থানা ওসি কে সালাম দেখ, দারোগারা সালাম দেখ, পুলিশ সালাম দেখ, প্রশাসন সালাম দেখ, দেখবেন সালামের বিনিময়ে আপনি ভালো কিছু পাবেন। সে ভালো দিবে, ভালো নির্বাচন দিবে। ভালো নির্বাচন দিতে হলে ওই লোকটা দরকার, এর বাইরে পুলিশ প্রশিক্ষণ দিয়ে ধান্দাবাজি, এটা হবে না। আমি বলে কথা দিচ্ছি, আই স্পেন্ড 1 crore টাকা, আমি 1 কোটি টাকা খরচ করে আপনি এই বাহিনীকে কিনবো, দেখে আমার নির্বাচন কেমন ঠেকান আপনি? কিসে বলেন নমিনেশন নাকি কমিশন বলেন? দেখেন আমার মতো আমি না পরে আমার 4 বড় লট আছে, বলেন এই যে কত ইলেকশনে গেছে না? কাজে আগামী নির্বাচন যদি সুষ্ঠু করতে চান, অবাধ করতে চান, জনগণের ভোটে নির্বাচন করাতে চান, তাহলে আপনি জনগণের কাছে শাসন ব্যবস্থা নিয়ে যান, জনগণকে দায়িত্ব দেন, দেখবেন দেশে সুষ্ঠু এবং সুন্দর নির্বাচন হবে। তার গ্যারান্টি আমি দিতে পারি আপনার কাছে। ডক্টর ইউনূস সাহেব আপনি একটা ভালো নির্বাচন করাতে পারবেন। আপনি যেভাবে আজকে বাংলাদেশে ক্ষমতাসীন হয়েছে, এরকম করে আপনি 50,000 লোককে ক্ষমতাসীন করেন, তারাই আপনাকে সুষ্ঠু নির্বাচন উপহার দিবে। জি আক্তার ভাই, আমরা কিন্তু 1 ঘন্টা উপরে হয়ে গেছে। দর্শকদের অনেক প্রশ্ন, আমার কিছু প্রশ্ন আছে, আমরা আসলে এই প্রশ্নগুলো আমরা নিতে হচ্ছে। 1 নম্বর হচ্ছে যে আপনি শুনেছেন আপনার পাশের যারা নেত্রকোনার একজন এমপি মারা গেছেন, আওয়ামী লীগের এমপি। আওয়ামী লীগ থেকে বলা হচ্ছে তাকে মানে পিটিয়ে মেরে ফেলা হয়েছে। পাশাপাশি আরেকটা বিষয় হচ্ছে যে কাশিমপুর কারাগার যেটা ঢাকাতে,
সেই কারাগারে, মানে এটা মিডিয়ার কথা বলছি, ফেসবুকে মানে এই লেখাগুলো আসতেছে, কারাগারে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে যারা আওয়ামী লীগের নেতা আছে বা প্রভাবশালী নেতা আছে তাদেরকে সেখানে নিয়ে আসা হচ্ছে, মানে যারা গ্রেপ্তার হয়েছিল বিভিন্ন জন যে মেয়রপুর ছিল তাকে নেওয়া হচ্ছে ঢাকাতে, সবাইকে জড়ো করা হচ্ছে কাশিমপুর কারাগারে। এবং এটা পরিকল্পিত হবে আরেকটা জেল হত্যা, এবং এই জেল হত্যাটা করানোর প্ল্যান হচ্ছে, আমরা যেহেতু শুনতে পাচ্ছি আর জানি না কত সত্য মিথ্যা, যে জেলের ভিতরে যে কিছু যারা আছে যে আপনি বলেন যে ডাকাত চোর, হ্যাঁ, বা বলা হচ্ছে এইরকম বলছে যে জামাত শিবিরের অনেক ক্যাডার যারা মানে জেলের তাদেরকে ঢুকে তাদের দিয়ে একটা গণহত্যা করানো হবে, এবং আওয়ামী লীগের মূল সারি দীপুমনি সহ যারা আছেন, হ্যাঁ, সবাইকে মেরে ফেলা হবে জেল হত্যার মাধ্যমে। এটা মানে ভাইরাল ভাবে এটা দেওয়া হচ্ছে, আমাদেরকে অনেকে প্রশ্ন করছেন, এই কারণে আপনার প্রশ্ন করলাম যে এই বিষয়ে কি বলবেন। আমি মনে করি আমার কাছে এরকম নলেজ নাই, তবে এটা যে একটা ভুয়া নিউজ এটা বোঝাই যাচ্ছে। কারণ এই মুহূর্তে সরকার যদি এটা জেল হত্যা করায় তাহলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে এই সরকার। এই সরকারকে কেউ তখন মানবে না। আজকে যদি জেলখানা থেকে একটা ডেড বডি যদি বেরিয়ে আসে জনগণ মানবে না, সে যেই হোক, আওয়ামী লীগেরই হোক আর অন্য যারই হোক। আওয়ামী লীগকে মারার সময় চলে গেছে, এবং ইতিমধ্যে দেখেন আজকে সেনাবাহিনী বলেছে তারা মব জাস্টিস হতে দিবে না। তার মানে জেলখানায় যদি হত্যা করাইতে হইতো তাহলে আর আগেই করাইতে পারতেন। আর এখন তো জেলখানায় আর ওই শিবিরের ছেলে মেয়েরা নাই, তাদেরকে দায়ী করে লাভ কি? তারা তো সব বেরিয়ে গেছে। বলছে ঢুকানো হচ্ছে পরিকল্পিত হবে মামলা, মানে বলতেছে আর যে না না, কোথায় ঢুকানো? নতুন বইতে কাউকে ঢুকানো হচ্ছে না, জেলে কাউ দেওয়া হচ্ছে না। ওই যদি চাঁদাবাজের নামে 2-3টা ছেলেকে ঢুকানো হয়েছে, 3-4টা ছেলে যদি গিয়া ওই জেলে লাগাই পারে তাহলে কল্পনার একটা সীমা আছে তো, রূপবানের কল্পনার মতো আর কি। 12 বছরের মেয়ের সঙ্গে 12 দিনের ছেলের বিয়ের কল্পনার মতো আর কি, রূপবানের কল্পনা। অথবা এই যে আমরা যে কল্প কয়েক সিনেমা দেখি না, হিরো লাভ মানে 10টা লোক উড়ে যায়, স্কাই রাইডারের মতো সিনেমা কি, বুঝছেন? স্কাই রাইডারের মতো সিনেমা হবে, বুঝছেন না? স্নাইপারের মতো সিনেমা হবে। এগুলো সিনেমার কল্পনা চলতে পারে, কিন্তু এই ধরনের কোনো ভিত্তি নাই, আমি ভিত্তি মনে করি না। এইগুলো বরংশ ছড়াইয়ে ওই যে বললাম এই সরকারকে অক্রিয়াশীল করার চেষ্টা করছে। আমরা কিন্তু আগেও বলছি, এখনো বলছি, আমরা কিন্তু একটা ক্রিয়াশীল সরকার চাই। আজকে ডক্টর ইউনূস হোক, কালকে আরেকজনের নেতৃত্ব, রাষ্ট্র হইতে হবে কঠোর, রাষ্ট্র হইতে হবে সবার প্রতি সুবিচার। সুবিচার মানে শুধু আমাকে মুক্তি দেওয়া না, সুবিচার অংশ হিসেবে আমাকে জেল দেওয়া, এটা সুবিচার। আমি অপরাধ করলে আমাকে জেল দেওয়াটা হলো সুবিচার, আর নিরপরাধ হলে আমাকে মুক্তি দেওয়া হলো সুবিচার। সুবিচার মানে মনে করেন না যে আমাকে ছেড়ে দেওয়াটা সুবিচার। সুবিচার মানে অপরাধীকেও তার প্রাপ্য শাস্তি নিশ্চিত করার নামও সুবিচার, এটাও সুবিচারের অংশ। কাজে আজকে আমরা চাই সরকার যে আসুক সেটা সুবিচার, জাস্টিস নিশ্চিত করতে হবে। এখানে যার যা প্রাপ্য তাকে সেটা দিতে হবে, তাকে ভোগ করতে দিতে হবে, এই প্রাপ্যটা পৌঁছাইতে হবে। জি, আরেকটা একটা প্রশ্ন, আমাদের সময় একটু কমে কারণে আমি তাড়াতাড়ি বলতে হচ্ছে। আপনার পুলিশ একজন ডিআইজি বলেছেন যে 29 তারিখ থেকে 8 তারিখ দেশের অবস্থা খারাপ। আজকে তো প্রধান উপদেষ্টা যে ফ্রেশ সচিব বললেনই, উনিও বলছেন যে এই সময়টা খারাপ সময় যাবে। আমরা শুনতে পাচ্ছি যে এই সময়ে, এবং আপনি জানেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের উনি বলেই রাখছেন যে কোনো মুহূর্তে লং মার্চ হবে, যমুনা ঘেরাও হবে, এবং ডক্টর ইউনূসের পতনের দাবিতে মিডিয়া বা ফেসবুকে এই লেখালেখি হচ্ছে যে কোনো সময়ে, হ্যাঁ, আপনার এরকম একটা কয়েক লক্ষ মানুষ গিয়ে ডক্টর ইউনূসকে পতনের জন্য ঘেরাও করতে পারেন যমুনা। এই বিষয়ে কি বলবেন? আমি এটাকে হেসে উড়ে দিলাম, কারণ কাউয়া কাদের কি করছে এটা বাংলাদেশে এখন আর কনসার্ন না, এটা প্রাসঙ্গিক না। কাউয়া কাছের আবার রিউমার ছড়াইয়া দেশে অশান্তি করতে পারে, সে অশান্তি হবে না। সংগ্রামটা কিন্তু এখন একটা মনে রাখেন, আওয়ামী লীগ যত তৎপরতা দেখাবে এটা তো আওয়ামী লীগ ক্ষতি হবে। ভালো করে হোক, বুঝে হোক, যেভাবে হোক, আওয়ামী লীগ কিন্তু একটা অ্যাচিভমেন্ট হয়ে গেছে, সেটা হচ্ছে যে আওয়ামী লীগ বিরোধী শিবিরে অনৈক্য লাগিয়ে দিয়েছে। এবং এই অনৈক্যটা কিন্তু আমেরিকানরাই করেছে। আমেরিকানরা করেছে এই জন্য যে আমেরিকানরা ডেমোক্রেটরা আনছিল ডক্টর ইউনূসকে ক্ষমতায়, রিপাবলিকানরা না। ফলে রিপাবলিকানরা কিন্তু এই ইউনূস সরকারের সঙ্গে নাই। ফলে তারা অনৈক্য বাঁধিয়ে তারা চাচ্ছে ক্ষমতাটা এখন রিপাবলিকানদের হাতে নিতে। এখন রিপাবলিকানদের হাতে নিতে হলে অবশ্যই জামাত তাদের চয়েস না, অবশ্যই ইসলামী কোন দল তাদের চয়েস না। তাদের চয়েস হলো দুইটা, একটা হয় এনসিপি না হলে বিএনপি। আমেরিকানদের সামনে দুইটা চয়েস, হয় তারা এনসিপি কে আবার ক্ষমতা না হবে, সেটা আরেকটা বিপ্লবের মাধ্যমে হোক বা যেভাবে হোক, বা সেনাবাহিনী মার্শাল দেওয়া হোক, সেনাবাহিনীকে এনসিপির কাছে নিয়ে যেয়ে হোক, অথবা বিএনপি দেওয়া হোক, এখানেও সেনাবাহিনীকে বিএনপির কাছে এনে করতে হবে। এখন আমেরিকানরা রিপাবলিকানরা যে খেলাটা খেলতেছে, সেই রিপাবলিকান খেলাটা হলো এই যে 35% আমার ট্যারিফ লাগাই দিচ্ছে। এখন তো মোটামুটি শুনছি 9টার সময় আমেরিকার সঙ্গে মিটিং হওয়ার কথা ছিল, তো এখন তো আমেরিকান 9টা বাজে, এখন তো প্রায় 12:30 বাজে। এখন আমেরিকান সকাল 12:30 বাজে, তাই না? তো এই সকাল 12:30 হয়ে গেছে, এখন পর্যন্ত কিন্তু আমরা কোনো রিপোর্ট পাইলাম না যে আমাদের
এই এই শুল্কের ব্যাপারে কি সিদ্ধান্ত নিয়েছে। তার মানে আর কয়েক ঘন্টা পরে যত জাহাজ ঢুকবে মাল নিয়ে আমেরিকার বন্দরে, সকল জাহাজের মাল খালাস করতে হলে আরো 35 গুণ শুল্ক আমাদেরকে গুনতে হবে। 35% শুল্ক যদি ক্লিয়ার না করে তাহলে সেই মালটা ওই বন্দরে গিয়ে আটকে যাবে, তাতে বাংলাদেশের কোটি কোটি টাকা ক্ষতিগ্রস্ত হবে। তাই আজকের সকাল আমেরিকান সকাল 9টার সময় সভা হওয়ার কথা, আমরা যেটা টেলিভিশনে দেখলাম, আজকে সকালে তৃতীয়বারের মতো সবাই বসবেন আমাদের উপদেষ্টাদের সঙ্গে, বাণিজ্য উপদেষ্টার নেতৃত্বে যে কমিটি গেছে তাদের সঙ্গে। 9টার জায়গায় এখন প্রায় 12টা 12:30 আমেরিকান টাইম হয়ে গেছে সকাল। তার মানে বাংলাদেশের তো 1 তারিখ অক্টোবর শুরু হইতে আর মাত্র আছে 39 মিনিট। বাংলাদেশে 1 তারিখ শুরু হইতে আর আছে মাত্র 39 মিনিট, আর আমেরিকাতে শুরু হইতে আছে 12 ঘন্টা 39 মিনিট। তার মানে 12 ঘন্টা 39 মিনিটে আমেরিকাতে যে জাহাজটা ভিড়বে 12 ঘন্টা 39 মিনিট পরে, সেই জাহাজটাকে 35% শুল্ক দিতে হবে। এই ব্যাপারে আমরা কিন্তু এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত পাই নাই। তার মানে আর প্রেসিডেন্ট ট্রাম্প তো বলে দিয়েছে, তোমাকে চিঠি দিয়ে আমাকে চিঠি বলে দিয়েছে এই ব্যাপারে তোমার সঙ্গে আর কোনো আলোচনা হবে না। এখন আলোচনা করতেছি, আমরা গিয়ে চেষ্টা করছি আলোচনা করে কিছু করা যায় কিনা, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট সিদ্ধান্ত দিয়ে দিয়েছে, সিদ্ধান্ত এখন না। গতকালকে তো ইন্ডিয়াকে আলোচনা করে, ইন্ডিয়া চিঠি দেয় না, ইন্ডিয়ার সঙ্গে কথাবার্তা বলে একটা সিদ্ধান্ত হয়ে গেছে, ইন্ডিয়াকে 25% করে দিয়েছে। এখন কালকে থেকে ইন্ডিয়া হয়তো 25% দিয়ে তারপর আবার রিভিউ করতে যাবে, বাট 1, 2, 5, 7 দিন তো 25% দিবে, 25% দিয়ে হয়তো আবার রিভিউ শুরু করতে হবে, সেটা করেছে। তা আপনাকে তো কালকে দিয়ে এই দিয়ে আপনি শুরু করতে হবে। বাংলাদেশকে আওয়ামী লীগের পক্ষে এখন নেওয়া কঠিন। আওয়ামী লীগের ভাগ্য দেখেন আজকে 12 মাসের মধ্যে একটি আওয়ামী লীগের বিচার হলো না। তোরা ভাগে গেলি, আজকে তোরা 10 থেকে 50,000 1 লাখ আওয়ামী লীগের নেতা কর্মী থাকতি, ঠিক আছে, অ্যারেস্ট হয়েছে কি মারে ফেলছে? এই যে শাহজাহান খান অ্যারেস্ট হয়েছে কি মারে ফেলেছে? এই যে ইনু অ্যারেস্ট হয়েছে তাকে মারে ফেলেছে? সবচেয়ে ঘৃণিত ব্যক্তি বাংলাদেশের ইতিহাসে ওই সালমান রহমান, এখন তো উল্টো তার ফ্যাক্টরি চালাচ্ছে সরকার, তার ফ্যাক্টরি বেতনের ব্যবস্থা করে দিচ্ছে বাংলাদেশ ব্যাংকের গভর্নর সাহেব, তাকে মারে ফেলেছে। তোরা ভাবলি কেন? আমি তো বলতে হয়, তোরা তো কুত্তার বাচ্চা, শুয়োরের বাচ্চা, সরি, তোরা ভাবলি কেন? আমি তো নেত্রীকে ভালো কথা বলি, নেত্রী নিরাপদ জায়গায় গেছে যুদ্ধটা ভালো করে করার জন্য। আজকে তোরা 10,000 লোক জেলে থাকতি, তাহলে তো তোদের পক্ষে, আজকে তারা তোদের কর্মীদেরকে লাখো লাখো কর্মীদেরকে ফালাই দিয়ে তোরা গেছিস। আজকে কর্মীগুলা যখনই তোদের কথা বলতে চায় তাদের বিপদ নেমে আসে, তারা তো বাংলাদেশে আছে। আর তোরা সাইফুজ্জামান নাকি একটা কি যাবে বড় বড় কথা বলে যে ভেঙে যাবে কেন? ভেঙে যাওয়ার মধ্যে চিন্তা আসতে কেন তুই বেটা? হয় বেটা, হ্যাঁ বাংলার বাচ্চা, তুই বাংলাদেশে আসতে কেন? চট্টগ্রাম আসতে কেন তুই? সে বেটাকে দেখো না কত বড় বেটা হয়েছিস তুই? তোরা জেলে যাবি না, নেতা হয়ে যাবি। এখন যারা জেলে আছে তাদের তো ফাঁসি হবে না, জেলে হবে। 2, 3, 5 বছর পরে যখন বাড়ি আসবে, এরাই তো তোর ভাগ হবে, এরাই তো আওয়ামী লীগের বড় বড় নেতা হবে। তোরা হবি? হ্যাঁ, এরাই তো হবে। এই যারা বাংলাদেশে আছে এরাকে আওয়ামী লীগ ছেড়ে দিবে? হয়তো 1-2% লোক ছেড়ে দিতে পারে সুবিধাবাদীরা, কিন্তু আওয়ামী লীগে অন্তত পক্ষে যারা দেশে আছে তারা মাটি কামড়ে পড়ে থাকবে। তারা 1 বছর হোক, 2 বছর হোক, 3 বছর হোক, তারা অপেক্ষা করবে। তাদের জীবনটা তো এইসব ফাইজদামি করে নষ্ট করছ কেন? তোদের তো তালি বাজানো উচিত, বাতাস দেওয়া উচিত, যেভাবে সরকার তোদের বিরোধীদের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়েছে। তো আজকে যদি 1 সপ্তাহের মধ্যে যদি নির্বাচনের তারিখ স্পষ্ট না করে, তাহলে বিএনপি কি নিয়ে থাকবে ডক্টর ইউনূসের পক্ষে? যে আমাদের অবস্থান পরিষ্কার করে দিয়েছে, এনসিপির অবস্থান পরিষ্কার করে দিয়েছে। শুধু পরিষ্কার করে না, ইসলামিক দলগুলো এবং বিএনপি তারা কি করবে? তাদেরকে তো অবস্থা পরিবর্তন করতে হবে। তাদেরও তো রাজনীতি আছে, তাদেরও তো লাখ লাখ কর্মী আছে, তাদের কি করবে? তাদেরকে চাঁদাবাজ বলিয়া ঢুকেই বলিয়া যেভাবে কন্ডেম করতেছো, ধরাত পাকড় করতেছো, বহিষ্কার করতেছো। এই যে দেখেন আপনার রাউজানে যে মারামারি করেছেন, বলেন এই মারামারি কি পুলিশের ইন্ধন ছাড়া, প্রশাসনের ইন্ধন ছাড়া হয়েছে? একটা দলকে সুযোগ দিছে বলেই তো উনি কন্ট্রোলটা করছেন, কন্ট্রোল করে কেমনে বলেন? কাজেই এখানে যে বিভেদটা সৃষ্টি হচ্ছে, সেই বিভেদটার জন্য আমি তো বলছি ওদিন আপনাকে যে আপনি তো নিউজ করেছেন যে গরু কিনে রাখতে হবে। আপনার গরু কিনে রাখেন, কারণ এই বিভেদটা যত প্রকট হবে তত আওয়ামী লীগের ফেভারে যাবে। আর দরকার এই সমস্ত আজে বাজে রিমার্ট ছড়া, আমি শিওর এগুলো আওয়ামী লীগ রিমার্ট ছড়াচ্ছে না, এগুলো ছড়াচ্ছে আওয়ামী লীগ বিরোধী পক্ষ থেকে, যাতে আওয়ামী লীগের ফোবিয়াটা তৈরি করে, আওয়ামী লীগের ভীতি তৈরি করে, ভারত ভীতি তৈরি করে আবার আওয়ামী লীগ বিরোধী চক্রকে এক করা যায় কিনা। কিন্তু এখন যেহেতু ইউএস এআইডির টাকা শেষ হয়ে গেছে, প্রায়
টাকার প্রবাহ নাই। এখন যেখানে যে চেক ম্যাক ছিল, এই দেখেন একটা ছেলের বাড়িতে কে চাঁদা কি অ্যাডভান্স চেক দিয়ে কেউ দেয়? বলেন, অ্যাডভান্স চেক দিয়ে চাঁদাবাজি এটা কবে থেকে শুরু হলো বাংলাদেশে? আর এইসব ছোট একটা ছেলেকে 2 কোটি 2.5 কোটি টাকা চেক দিয়ে দিছে, পোস্টেড চেক, সে চেকটা ভাঙাতে গেলেও তাকে অ্যারেস্ট করবে যেগুলো। এই যে 2 কোটি টাকার চেক, আরে কালকে আমি সারা 35,000 টাকার চেক দিছি, সেটা ব্যাংক দেয় না, বলে আপনার সাইন মিলে না, সিগনেচার মিলে না। বলেন, আমাকে নিয়ে যাইতে হয়েছে ব্যাংকে। বলেন, আর সেখানে 2 কোটি কত লক্ষ টাকার চেক দিয়ে রাখছে, সেই চেকটা তো 2 তারিখে ভাঙানোর কথা, 2 তারিখ গেলেই তো পুলিশ অ্যারেস্ট করতে পারে। 2 তারিখে গিয়ে সে কি বলবে, কোথেকে তুমি 2 কোটি 30 লক্ষ টাকা পাইলা, কিসের কারণে, তোমার কি ব্যবসা, তোমার কি লেনদেন, কি মাল সাপ্লাই দিছো? ওই লোকটা 2 কোটি 30 লক্ষ টাকা দিল, তোমার কি করেন? এটা তো ডিউ ডিলিজেন্স ব্যাংকের প্রসিডিউরে আছে, নিয়মের মধ্যে আছে, যে বড় অঙ্কের টাকা পেমেন্ট করতে হলে তার এক্সপ্লেনেশন দিতে হবে ব্যাংকের কাছে। এটা তো বাংলাদেশের ব্যাংকের নিয়ম। কিন্তু সে তো পুলিশ সংস্কার কমিটির সদস্য, হ্যাঁ, সে বলে স্বরাষ্ট্রমন্ত্রীকে ফোন দিবে, এই স্বরাষ্ট্র উপদেষ্টাকে ফোন দিবে। তাহলে ডেলিভারেটলি তুমি কাউকে বলির পাঠা বানাচ্ছ, তুমি ডাইভার্ট করার জন্য কাউকে পাঠা বানাচ্ছ। ওকে যদি 2 লক্ষ কোটি টাকার চেক দিতে হয় সদস্যকে, তাহলে সভাপতি কত দিতেছেন বলেন? 2 কোটির চেক যদি সদস্যই পাওয়া যায়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কমিটির সদস্য যদি পাওয়া যায়, তাহলে বাকি লোকের কি পাবে? তাহলে মাহফুজ আলমের কি অবস্থা হবে? তাহলে হাসিব ওই কি আসিফ মাহমুদের কি অবস্থা হবে? হাসনাতের কি অবস্থা হবে? সার্জিসের কি হবে? তাদের নামে জানে কোথা থেকে কত হাজার কোটি টাকার চেক বাড়িয়েছে আল্লাহ জানে। অসম্ভব কিছু না, একটা চেক লেখায় নিবে আমার কাছ থেকে, আমি হাসিবকে দিছি, অথবা এই যে ওই যে ছেলেটা যে আহ্বায়ক হয়েছে, কিনা নাম এনসিপির, ভুলে গেলাম, এনসিপির আহ্বায়ক, সরি আমিও ভুলে গেছি। আমাদের একটু শর্ট নাম মনে থাকে অনেক সময়, এখন যেহেতু বয়স হয়েছে। যাই হোক, আমি সরি নাহিদ, আপনার নামটা ভুলে যাওয়ার কারণে আমি সরি। তাহলে তো নাহিদের নামে মোহাম্মদ দিয়ে দিবে, আক্তারের নামে মোহাম্মদ দিয়ে দিবে, বলবে তাদেরকে চেক পাওয়া গেছে। আমি 10 জন শুনেন, আমি 10টা ব্যবসায়ীর কাছ থেকে 10টা চেক লেখায় নিয়ে আমি ওই নাহিদের বাড়িতে ফেলাই দিয়ে আসবো। একটা লোক গিয়ে বসবে, পুলিশ ঘেরাও করবে, ওই লোকটা চেকটা ফেলাই দিয়ে আস্তে করে বাইরে চলে আসবে, তাকে বাইর করে দেবে, তারপরে চেক গুলো বাইর করবে। এগুলো হিন্দি সিনেমা দেখেন না আপনারা? ইংরেজি থ্রিলার সিনেমা তো আছে, ইংলিশ থ্রিলার সিনেমা তো এগুলো আছে, আর হিন্দি সিনেমাতে তো অহরহ দেখাচ্ছে এগুলো কিভাবে করতে হয়। এখন তো বাংলা সিনেমাতে এগুলো দেখানো শুরু হয়ে গেছে, ঢাকা শহরের সিনেমাতেও এখন এগুলো দেখানো শুরু হয়ে গেছে। এই পুরনো খেলা কেমনে খেলবেন? মানে এদের বিরুদ্ধে চরিত্রণ করার চেষ্টা করছেন, তারা কেমনে দল চালায়, কেমনে কি চালায়। আরে বাবা, আগামী দিনের প্রজন্মকে ধ্বংস করে দিয়েন না। ওদের যদি কোনো ভুল বান্দি থাকে, এনসিপি ছেলেদের যদি ভুল থাকে, তাদেরকে ডেকে এনে সজাগ করেন, ডেকে এনে বলে দেন, বাবা তোমরা এইভাবে যাও না, এইভাবে যাও, ঠিক আছে, তোমার টাকা এইভাবে উঠায় না, আমি টাকার ব্যবস্থা করে দিচ্ছি। আমরা করি নাই? আমরা 10 বছর 15 বছর দল চালাই নাই? আমরা কর্মীকে বলি নাই তুই কেন চার্জ যাবি না, যা কি লাগবে তোর বল, যাই নিয়ে যাই, এই কাজটা কর। আমরা করি নাই? একটা নেতা বলুক না, আমার কটিয়া দিয়ে কিশোরগঞ্জ তখন দেখতে এসে বলুক যে উনি আমাকে অমুক জায়গায় পাঠাইছে, চাটা নিয়ে আসতেন, একটা বলুক না। তাই বলে কি আমার কোনো কাজ বাকি ছিল? কোনো কাজ বন্ধ ছিল? আন্দোলন বন্ধ ছিল? পোস্টার ব্যানার জনসভা বন্ধ ছিল? আমি তবে 4টা আমি দেশমাতা খালেদা জিয়া সভা করেছি আমার এলাকায়। কোন একটা বেটা বলতে পারবে যে 2 টাকা দিয়েছে ওই সবার জন্য? সবার খরচ কম হয়েছে বলেন? কাজে আপনারা এগুলো করবেন, আর ছেলেদের উপর চাপা দিচ্ছেন। এই ছেলেরা আমাদের ভবিষ্যৎ। এনসিপির প্রতি আমার কোনো প্রেম নাই, কিন্তু এনসিপির ছেলেরা প্রমাণ করেছে যে তারা সুযোগ পাইলে, সামর্থ্য পাইলে, তাদের পিছনে ব্যাক করলে তারা কিছু করে দেখাতে পারে। দে আর পারফর্মার, যাকে আমরা আপনাদের ইংরেজিতে, ব্রিটিশ ইংরেজিতে বলি পারফর্মার। দে আর দ্য বিল গেটস, দে আর দ্য অ্যালেন মাস্ক। তারা পারফর্মার, দে ক্যান পারফর্ম। তাদেরকে দায়িত্ব দিলে, অর্থ বৃত্ত শক্তি দিলে তারা সেই কাজটা করে দেখাতে পারে। এটা প্রমাণ দিয়েছে এনসিপির ছেলেরা। এই জন্য আই লাভ দেম, আই লাইক দেম, আই অ্যাডমায়ার দেম। আমি চাই ওদেরকে তৈরি করা হোক, আমি চাই ওরা সামনে আগায় যাক, কারণ এরা প্রমাণ করেছে গত 1 বছর আগে তাদেরকে যে অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছিল, তাদেরকে যে দায়িত্ব দেওয়া হয়েছিল, সেই দায়িত্ব তারা সততার সঙ্গে, বলিষ্ঠতার সঙ্গে তারা সম্পন্ন করতে পেরেছে। তারা রিজিউম চেঞ্জ করাতে পেরেছে। ইউএসির এর টাকাটা তারা কাজে লাগিয়েছে। সো দে হ্যাভ ডান গুড জব। এখন তাদের পিছনে বলে আর 1,000 কোটি টাকা, আরো 2,000 কোটি টাকা ব্যয় করে তাদেরকে আগামী 5 বছরের মধ্যে, আগামী 5 বছরের পরে জাতিকে নেতৃত্ব দেওয়ার জন্য সুযোগ সৃষ্টি করে দেন। নেতৃত্ব দেওয়ার জন্য তাদেরকে তৈরি করতে হবে। এই দেশের চোর, ছেচর, বদমাইশ, মাদকাসক্তদের হাত থেকে দেশকে বাঁচাতে হলে
এনসিপির মতো ত্যাগী ছেলেদেরকে তৈরি করতে হবে। আমি এনসিপিতে যোগদান করার সুযোগ আমার নাই, হয়তো কালকে বলবো এনসিপিতে চলে যাবো, কালকে আওয়ামী লীগের পক্ষে কথা গেলে বলবো আওয়ামী লীগে চলে যাবো। এটা তো আমাদের শুনে আসতেছি গত 30 বছর ধরে, বুঝছেন না? এই জন্য কালকে এক নেতাকে বলছিলাম আপনি মুখে তুলতে পারবো, আমার ইয়াতে টেলিভিশনে আমার এই মানে এতে ল্যাপটপে থুতু মারবো। ভাই কারো ভালো কিছু বললে বলে চলে যাবে। উই আর নট এ প্রস্টিটিউট। মেজর আক্তার 5-6 বার বহিষ্কৃত হয়ে প্রমাণ করেছে সে বিএনপি ছাড়া কোনো। আক্তার ভাই, আমরা মানে অনুষ্ঠান শেষ করতে হবে আক্তার ভাই, আমরা প্রায় 1.5 ঘন্টা অনুষ্ঠান হয়ে গেছে। কিছু প্রশ্ন আমি করতে চাই আপনাকে, প্লিজ এই প্রশ্নগুলো একটু উত্তর দেন। অনেক দর্শক কিন্তু নানান কমেন্টস করছেন, বিশেষ করে এনসিপি কে নিয়ে অনেক প্রশ্ন করছেন। বিশেষ করে আমরা যে বিষয়টা জানতে চাই, আপনি বলছিলেন যে বাংলাদেশটা গিয়েজুর দিকে যাচ্ছে, যে অবস্থা দেখা যাচ্ছে বাংলাদেশ হয়তো কোন দিকে যাচ্ছে, এই বিষয়গুলো জানতে চাই এবং দর্শকের প্রশ্নগুলো আমরা নিতে চাই। আজ ইন্টারনেটে অনেক সমস্যা হচ্ছে প্রিয় দর্শক, আক্তার ভাই কিছুক্ষণের মধ্যে আবার সংযুক্ত হবেন, আমরা আশা করি উনি কিছুক্ষণ সংযুক্ত হবেন। যে বিষয় নিয়ে আমরা কথা বলতে চাই যে আগামী যে 8 দিন, এই 8 দিন বাংলাদেশে কি করতে যাচ্ছে, এই বিষয়গুলো নিয়ে আমরা একটু কথা বলতে চাই। আর আরেকটা বিষয় জানতে চাই যে বাংলাদেশে কি আমরা যেভাবে শুনতে পাচ্ছি শেখ হাসিনা খুব শীঘ্রই দেশে ফিরবেন, এই বিষয়টাও আমরা জানতে চাই। এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো এবং অনুষ্ঠানের শেষের দিকে আমরা একটু দর্শকদের কিছু প্রশ্ন আমরা নিব। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনারা করবেন। আমরা চেষ্টা করি যে আপনাদের প্রশ্নগুলা অনেক সময় স্ক্রিনে দেখাই বা আমরা দর্শকদের প্রশ্নগুলা আমাদের অতিথিকে তুলে দেওয়ার চেষ্টা করি। তো আমরা চেষ্টা করবো যে কিছুক্ষণের মধ্যে আক্তার ভাই আসবেন এবং আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে, সেই প্রশ্নগুলা আমরা চেষ্টা করবো যে আক্তার কাছে তুলে ধরতে। দর্শক প্রশ্ন করেছেন এরাই তো টাকা বিদেশে পাচার করেছে, এই বিষয়গুলো আসলে আমরা দেখেছি যে আমরা সুইস ব্যাংকে 8,200 কোটি টাকা পাচার করা হয়েছে এবং সুইস ব্যাংক এই টাকাগুলো কারা পাচার করছে এই বিষয়গুলো কিন্তু বলে নাই, বা সুইস ব্যাংকের যে সিস্টেম আমি যতটুকু জানি তারা কোনো গ্রাহকের নাম তারা মানে প্রকাশ করে না, কিন্তু এই টাকাগুলো ছিল বাংলাদেশি টাকা এবং আমরা গত 11 মাসে এই টাকাগুলা পাচার করা হয়েছে বলে আমরা মানে অনেকেই বলছেন এই বিষয়গুলা। আমরা মনে করি এই টাকাগুলো পাচার করা হয়েছে। একজন দর্শক প্রশ্ন করেছেন ক্ষমতা পেলেই ওরা জনগণতা ভুলে যায়, এটা মানে একদম সত্য কথা এবং আমি আপনার কথার সাথে একমত। আমাদের দেশের রাজনীতিবিদরা যারাই ক্ষমতায় যান না কেন, তারা আসলে ক্ষমতায় গিয়ে চেয়ারে বসার পর তারা তাদের দায়িত্ব কর্তব্যটা তারা ভুলে যান। এটা হচ্ছে আমাদের বাংলাদেশের মানে যারাই ক্ষমতায় যান তারাই কিন্তু জনগণের প্রতি দায়িত্ব কর্তব্য অনেক কিছু ভুলে যান। আচ্ছা আমরা একেবারে শেষ পর্যায়ে, আজকে ইন্টারনেটের সমস্যা হচ্ছে, আমি কয়েকটা প্রশ্ন করে উত্তরগুলো দিলে আমরা শেষ করে দেবো, প্রায় 1.5 ঘন্টা হয়ে গেছে। একটা প্রশ্ন, আচ্ছা আপনি নিয়মিত একটা কথা বলছিলেন যে শেখ হাসিনা ফিরছেন এবং গত যে অনুষ্ঠানে আপনি বলছিলেন যে গরু কেনার জন্য অনেকে গরু কিনে রেখেছেন, আমি যতটুকু জানি আপনার কথার ফলে অনেক গরু কিনে রেখেছেন, এখন শেখ হাসিনা ফিরলেই হয়তো গরু জবাই করবেন, কি বলবেন? আসলে কি শেখ হাসিনা বাংলাদেশে ফিরছেন? আমি আপনার এই প্রশ্নের জবাব দেওয়ার আগে আমি একটা ওই কমেন্ট থেকে একটা জবাব দিতে চাই। আমাদের এক বন্ধু ইডিয়েট ক্লাব থেকে বলেছেন যে ক্ষমতায় গেলেই জনগণের কথা সবাই ভুলে যায়। কথাটা সত্য। এই যে ক্ষমতায় যারা যায়, ক্ষমতায় যায় কথাটাই তো ডেঞ্জারাস। ক্ষমতা যায় কেমনে যদি আপনি তার ক্ষমতা না পাঠান? এই যে যারা নিজের ইচ্ছায় ক্ষমতায় যেতে পারে তারা তো আপনাকে ভুলে যাবেই, এটাই তো স্বাভাবিক। যারা জনগণের ইচ্ছার বাইরে ক্ষমতায় যেতে পারে বা ইডিয়েট ক্লাব আপনাদের সবাইকে বলেন, আপনার সম্মতি ছাড়া যারা ক্ষমতায় যেতে পারে তারা আপনাকে কেন মনে রাখবে? আর যারা আপনার কথায় ক্ষমতায় যায় তারা আপনাদের কথা কখনো ভুলে না, কখনো ভুলতে পারে না, ভুলার কোনো সুযোগ নাই। জনগণের কথায় যারা ক্ষমতায় যায় তাদেরকে কেউ ভুলে না। এমন অনেক অভিজ্ঞতা আমার জীবনে হয়েছে। আমাকে 1 মিনিট সময় দিবেন, একটা ঘটনা আপনার সঙ্গে বলতে চাই। জি বলেন আক্তার ভাই। আমি আপনার সাথে আমরা টক শো করি না তো, আপনার সাথে তো টক শো আমি ধরেন আমার জীবনে আমি গত মানে 86 সন থেকে আজ পর্যন্ত রাজনৈতিক জীবনে আমার সকল সফর করতাম আমি রাত্রেবেলায়, সকল কাম কাজ ঢাকায় সেরে রাতে 11টা-12টা রওনা দিতাম, ভোরে 5টা 4টা 5টা বাড়িতে পৌঁছতাম, আবার সারাদিন বাড়িতে গ্রামেও কাজ শেষ করে আবার রাত 10টা-11টা রওনা দিতাম। কারণ রাস্তাটা ছিল, যদিও রাস্তাটা খুব ঝুঁকিপূর্ণ ছিল, চুরি ডাকাতি প্রায় হতো, তারপরে সেই চুরি ডাকাতি করে এখানে আসছি। আমি একদিন রাত্রে আসতেছি, আমার এলাকার পাশে আমার পুলের গাড়ি দিয়ে আসতে হয়, এই রাস্তা এত খারাপ যে আমি আর এই গাড়ি নিয়ে আসতে পারিনি।
আমি ব্যাক করে একটা গ্রামের ছোট গলি রাস্তা দিয়ে আসতেছিলাম। তখন মাটির রাস্তা, কোনো পাকা হয় নাই, তখন আমাকে উঠে দিলে 1-2 কিলোমিটার রাস্তা পাকা না। এমনকি কিশোরগঞ্জ ভৈরব যে রাস্তাটা সেটাও এটা পাকা না, এটাও ইট বিছানো, সোলিং বিছানো রাস্তা। তো আমি তখন এমপি, রাত বাজে তখন 12:30, আপনার 1টার মতো বাজে। আমার গাড়ি গিয়ে পড়বি তো পড়বি একটা নালার মধ্যে পড়ছে, ড্রেন কাইটে পানি পারতে উপর যাচ্ছে যে কেটেছিল ওটার মধ্যে পড়ছে। এখন আমি পিক আপ ছিল, আমি না পারি গাড়িটা পিছনে নিতে, না পারি নিতে সামনে নিতে, মুষলধারে বৃষ্টি হচ্ছে, কি করব? আমার ভয় পাচ্ছি, এত রাত করে বসে রয়েছি, একটা মানে সিটিং ডাক, যে কোনো লোক এসে আমাদেরকে কিছু করে ফেলতে পারে। আর আমি একজন, বুঝলেন তো, ভাবসাব অন্য এমপি, হাতে কেউ নাই, আমি আমার ড্রাইভার, আর কেউ নাই। আমি কখনোই তৃতীয় ব্যক্তি নিয়ে কখনো চলাফেরা করি না, মনে হয় তৃতীয় ব্যক্তি নিলে মনে হয় আমি ভীত সন্তুষ্ট, জনগণের কাছ থেকে দূরে সরে যেতে চাই। কারণ আমার মাথায় ছাতা ধরার মতো কোনো লোক আমার দরকার নাই। আমার জনগণই আমার সম্পদ, জনগণই আমাকে রক্ষা করবে। জনগণ যদি আমাকে বাঁচাবে বাঁচাবে, আর জনগণ যদি মেরে ফেলে মেরে ফেলবে। আমি ওখান থেকে বেরোলাম, বেরিয়ে পরে বাড়ি ঢুকলাম, এদিকে একটা বিশাল মানে Mizna Raman Shamil. ইন্টারনেটের সমস্যা হচ্ছে আজকে। আক্তার ভাই, আসলে আমরা ইন্টারনেটে অনেক সমস্যা হচ্ছে। আপনার যদি বক্তব্যটা একটু সংক্ষিপ্ত করেন। একজন দর্শক প্রশ্ন করেছেন, আক্তার ভাই প্লিজ শুধু রাজনীতি কারণে এনসিপির এতে তোয়াজ করবেন না, ওরা নষ্ট জেনারেশন, আপনি কেন তথ্যসমুদ করছেন? তো মানে আসলে এই আক্তার ভাই কিন্তু এনসিপির সমালোচনা করেন, এবং আমাদের এক অনুষ্ঠানে উনি বলেছিলেন যে আমার এই মুক্তিযুদ্ধের, যারা মুক্তিযোদ্ধাদের অপমান করে, এই কুসন্তানদের মুখ আমি দেখতে চাই না, মানে এই কথাগুলো বলেছেন। অনেক সময় আক্তার ভাই রাগে দুঃখে হয়তো অনেক কথাই বলেন যে এনসিপির পক্ষে, যে এরাই হচ্ছে। কারণ আক্তার ভাই আবার আসছেন, তো এই বিষয়গুলো আসলে উনি মানে ওদেরকে যে অনেক সময় ভালোভাবে বলেন, ব্যাপারটা এরকম না। আমাদের অনুষ্ঠানে অনেক সময় তাদের গালিগালাজ করেন। তো আক্তার ভাই, আমরা আজকে ইন্টারনেট প্রচন্ড ডিস্টার্ব করছে। জি ডিস্টার্ব করছে, কারণ আজকে যেহেতু বাংলাদেশে বলছে না, খুব সময় খারাপ। যে কথা শেষ করি, আমি গ্রামে গিয়ে ঢুকে দেখলাম যে অনেকগুলো বাড়ি, বড় বড় ঘর, দুই পাশের ঘর, মাঝখানে উঠান, পরিষ্কার উঠান। আর আমার সবচেয়ে বড় ওই এলাকাতে আমি ভোট কম পাই, খুব বেশি ভোট পাই নাই, পাশ করার মতো ভোট পাই নাই, মানে ভোট পেয়েছি কিন্তু পাশ করি নাই ওই এলাকায়। তার একটু ভয় ছিল যে কে আমার ডাকে আসবে না আসবে। আমি ওখানে গিয়ে চিলাচিলি করতেছি, ভাই কেউ আসেন নাকি, বাড়িতে কেউ আসেন, দরজা খুলবেন খুলবেন, কোনো সারা শব্দ নাই, কোনো দেখা যায় না। হঠাৎ করে দেখলাম একটা ফাঁক দিয়ে, ছোট্ট ছিদ্র দিয়ে আলো দেখা যায়। আলো দেখা যায়, তখন ওই ঘরটার সামনে গিয়ে আমি আমার একটা টর্চ লাইট ছিল, ছোট্ট টর্চ লাইট, এটা মাথার উপরে ধরে বলছি যে ভাই আপনারা কেউ আসেন, সজাগ আসেন। আমি টর্চ লাইটটা ধরে মুখটা দেখানোর সঙ্গে সঙ্গে হঠাৎ করে একজন মহিলা ঘর থেকে বললো, উমা এমপি সাহেব দি, উমা এমপি সাহেব দি। বলার পরে মনে হলো ম্যাজিকের মতো 20টা ঘরের 25টা ঘরের দরজা খাটাখাট খাটাখাট খাট খুলে গেল। সবাই দৌড়ে বাড়ি আসলো, প্রায় 30-40 জন লোক বাড়ি আসলো, মহিলা পুরুষ সহ। এতক্ষণ কেন আসে নাই? তারা ভাবছে ডাকাত আসছে। ওই যে একটি মহিলা যাই মাত্র বললো উমা এমপি সাহেব দি, তার মানে প্রতিটা লোক দরজার মুখে বসেছিল যে ডাকাত যদি হয়ে থাকে তাহলে প্রতিহত করবে, এই জন্য তারা প্রস্তুতি বলেছিল। উমা এমপি সাহেব বলার সঙ্গে সঙ্গে তারা সব বেরিয়ে আসছে। আমার জীবনে এমপি গিরি এর চেয়ে অ্যাচিভমেন্ট আর কিছু নাই। যে এলাকায় আমি পাশ করি নাই, সে এলাকার একজন মহিলা আমাকে চিনে, ছোট্ট আলোতে চিনতে পেরেছে, তার মানে সে আমাকে ভোটটা দিয়েছিল। ওখানে সবাই ভোট না দিল, ওই আমার মাটি, ওই আমার বোনটি আমাকে ভোট দিয়েছিল, ওই জন্য আমাকে সে চিনে, এবং সেই জন্য তার বক্তব্য ছিল উমা এমপি সাহেব দি। এই যে আমি মনে করি জনগণ ভোট দিলে তাকে কেউ ভুলে না রে ভাই, ইডিয়েট ক্লাব ভাই। কিন্তু আপনারা যেটা করেন, আপনারা তো বেচা কেনা হয়ে যান। ক্লাব গুলা কি হয়, ইলেকশন আসলেই আপনাদের ব্যাংকে সাতার মতো ক্লাব গজায়, প্রতিটা এলাকায় দেখবেন ক্লাব গজায়। আমি জবটা কেন দেখলাম, প্রতিটা এলাকায় ক্লাব গজায়। এই ক্লাব গুলা কারা? এই ধান্দাবাজ। ভোটের সময় এই ক্লাবরা, ইডিয়েট ক্লাব ভাই, আপনার বন্ধুরা আপনার ভাইরা করে। এটা বন্ধ করাতে পারবেন? ইলেকশনের সময় প্রতিক্রিয়া করতে পারবেন যে আপনারা কোনো ক্লাব, স্পোর্টস ক্লাব, এই ক্লাব সেই ক্লাব করবেন না? তাহলে নির্বাচন সুষ্ঠু হবে, তাহলে আপনাদের কথা কেউ ভুলবে না। আর যেহেতু আপনারা ওই ক্লাব করেন, আপনার প্রশ্নটা আমার কাছে খুব ভালো লেগেছে বলে ইডিয়েট ক্লাব ভাই বললাম, যেহেতু নামটা ইডিয়েট ক্লাব আপনি দিয়েছেন, আমি দিই নাই। তো আমি অবশ্যই মনে করি আপনাদের চেতনা আছে বলেই, সচেতন আছে বলে আপনাদের ক্লাবের নামটা ইডিয়েট ক্লাব দিয়েছেন, কারণ আপনারা প্রচলিত নিয়মের বাইরে আসেন বলে নামটা দিয়েছেন। আপনাদের এই ক্লাবগুলো যদি নির্বাচনের সময় বন্ধ রাখতে পারেন, এই তরুণরা যদি ক্লাবের নামে যদি চাঁদাবাজি অফিসটা না খুলে, দেখবেন নির্বাচন অন্য সুষ্ঠু হবে। নেতারা কখনোই জনগণকে ভুলবে না, ক্ষমতায় গেলে
আক্তার ভাই, প্রশ্নটা আপনি যে প্রশ্নটা আপনি করেছেন সেই প্রশ্নের জবাবটা খুব স্পষ্ট। 1 বছরে আমরা আওয়ামী লীগের কিছুই করতে পারি নাই। আওয়ামী লীগকে ইংরেজিতে বলা হয় বাংলাদেশ আওয়ামী লীগ, সংক্ষেপে BAL। বাংলাতে কি হয় এটা বললাম না। এদের কিছুই আমরা একটা পশম চিনতে পারি নাই 1 বছরে। এই 1 বছরে গরম যখন আমরা রুটি ভাজতে পারলাম না, গরম তাওয়াতে যখন আমরা তাদেরকে পুরাতে পারলাম না, এখন তো তাওয়া ঠান্ডা হয়ে গেছে। এই ঠান্ডা তাওয়াতে শোয়া রাখলে এখন আর কাবাব হবে না, এখন আপনার হাত পুড়বে, আমাদের হাত পুড়বে। কাছেই শেখ হাসিনা তো আসতেছে, দেখাই যাচ্ছে, কামিং, ভেরি সুন কামিং। শুনটা অবশ্য আমার কথা আমি শুনেছি, শিখেছি ডক্টর ইউনূস সাহেবের কথা, খুবই তাড়াতাড়ি নির্বাচন দিয়ে দেবো, ওই এর আগে ওর আগে দিয়ে দেবে। তা আমিও বলতেছি খুবই তাড়াতাড়ি শেখ হাসিনা ক্ষমতায় চলে আসবে, রাষ্ট্রে চলে আসবে। এই রাস্তাটা আমরাই বানাচ্ছি, আমরাই ইউনূসের পক্ষের লোকেরা, ডক্টর ইউনূস সাহেবের আপনজনরা, তার পাশে যারা ওনার স্তুতি গাচ্ছে, তারাই শেখ হাসিনাকে প্রত্যাবর্তন করার রাস্তা, হাইওয়ে তৈরি করে দিচ্ছে, প্রশস্ত করে দিচ্ছে। এবং এবার আমার মনে হয় শেখ হাসিনার পিছনে এবার বোধহয় আমেরিকানরাও থাকবে, আমেরিকান রিপাবলিকানরা থাকবে। থাকার আলামতে দেখতে পেলাম চার্জ ডি অ্যাফেয়ার্স আইসা এনশিওর করে গেল যে ওই গুলাগুলি করবে না, জঙ্গি দমনের জিরো টলারেন্স বলেছে তো, তার মানে কেউ যদি নিরসনশীল করে আসে তাদের কিছু বলবে না, এই নিশ্চয় তারা নিয়ে নিয়েছে। আর ভারত তো আছেই, আর ভারত যেহেতু 25% কমায় নিয়ে আসতে পারছে, তার মানে তাদের সঙ্গে ভারতের সম্পর্কটা ভালো, আরো ভালো হবে। আর আমরা তো কমাইতে পারবো না, আমরা গেছি বোয়িং কিনতে, আমরা এখন থেকে ঢাকা বরিশাল বোয়িং ফ্লাইট করবো। আপনি বাড়ি সিলেট না কোথায়? আপনি বাড়ি কোথায়? সিলেটে। আমি আশা করতেছি সিলেটে, আগামীতে শুধু সিলেটে বোয়িং যাবে না, আমরা চিন্তা করছি আমাদের হাওড়েও হেলিপ্যাড প্লেনের এয়ারপোর্ট বানায়া আমরা হাওড়ে এখন বোয়িং দিয়ে যাবে। কারণ 35টা বোয়িং কিনলে পরে আমরা চালাবো কোথায় বলেন? বিমানে চালাতে পারি না, এই লক্ষ্য যখন চালাতে পারি না, এই বোয়িং দিয়ে মেনটেন্স করবো কেমনে বলেন? এয়ারপোর্ট কোথায় রাখবো? 35টা বোয়িং। তো এটা তো ফালতু গল্প, আমেরিকান বুঝে না, আমেরিকান জানে না যে 35টা বোয়িং কেনার মতো টাকা আর 35 বছরে 350 বছর বাংলাদেশে হবে কিনা, এটাই তো অনেকে সন্দেহ পোষণ করে। 35টা বোয়িং কিনে ফেলবেন, আরে বলেন না ভাই 1-2টা কিনতে পারি বা কিছু ভাড়া নিতে পারি আপনাদের কাছ থেকে বোয়িং, বাস্তব সম্মত কথা বলেন। আপনি ভারতে আমেরিকাতে গম নিয়ে আসবেন, 1 কেজি গমের দাম যেখানে 1 পাউন্ড $1, সেখানে ক্যারিং পরে $3.5। আপনি কি করবেন? এই গমের কারে খাওয়াবেন বলেন? 1 কেজি গমের ফ্রেট চার্জ ফ্রম এনি পোর্ট, শিকাগো থেকে চিটাগাং আসতে $3.5। $3.5 কেজিতে গম পরিবহন করে আসা $3.5 মানে কি প্রায় 400 টাকা। 400 টাকাতে গম খাওয়াবেন? গমের রুটি খাওয়াবেন আমাদেরকে বলেন? আপনি কোথায় বলতেছেন বলেন? আপনি তুলা নিয়ে আসবেন, এই তুলার কাপড়ের অর্ডার তারা যদি না দেয় তাহলে ফ্রেট চার্জ দিতে পারবেন? বাংলাদেশকে ফ্রেট দেওয়ার জন্য, সস্তা দেওয়ার জন্য আমেরিকানরা 3টা প্রোগ্রাম করেছিল। একটা PL480 তে তারা বলতো যে তুমি ট্রান্সপোর্টেশন তোমার, গম আমার ফ্রি। যে গম তারা ফেলে দিত, বি গ্রেড সি গ্রেড গম ফেলে দিত, এই আইয়ুব খানের আমল থেকে নিয়ে পরে বাংলাদেশে বঙ্গবন্ধুর সঙ্গে কূটনৈতিক সম্পর্ক নাই, স্বীকৃতি দেয় নাই, তারপরে PL480 চালু করছিল। এই PL480 আমাদেরকে ফ্রি গম দিত, কিন্তু ক্যারি করতে হতো আমাদের, ট্রান্সপোর্ট করতে হতো আমাদের। এই বাংলাদেশের প্রথম লাইনের যে বড় লোক হয়েছে, কোটিপতি হয়েছে, এই PL480 ট্রান্সপোর্টেশন করে, ফরওয়ার্ডিং করে এই প্রথম আমাদের দেশে কোটিপতি তৈরি হয়েছে। PL480 বিনা পয়সা নিয়ে তো আনতো, তারপর গমের হিসাব ছিল না, চুরি চামারি হইতো। তারপর আস্তে আস্তে আমাদের সাইলো হয়েছে ভাই। 75, 76, 80 সন পর্যন্ত বাংলাদেশে একটা জাহাজের গম রাখার গোডাউন ছিল না। একটা পুরো জাহাজের 15,000 থেকে 30,000 টন গম আসলে পরে সেই গমটা রাখার মতো কোনো গুদাম ছিল না আমাদের। আর এখন তো 1 থেকে 1.5 লাখ, 2 লাখ, 3.5 লক্ষ টন দিয়ে একটা জাহাজ আসে আমেরিকান পরিবহন করে। এই 3.5 লক্ষ টন গম আনলেও আমাদের সাইলোতে এখনো জায়গা নাই। ওই সাইলো নাই, এত বড় সাইলো নাই এখনো। সবচেয়ে বড় সাইলোর ক্যাপাসিটি হলো 60,000 টন। তা একটা জাহাজ যদি আমি 1 লক্ষ টন গম আনি, রাখবো কই? শিপে রেখে দিলে শিপের ভাড়া কে দিবে? অবাস্তব কথাবার্তা বললে হবে, খালি কথা বললে হবে? আপনাকে আমেরিকার বাজারটা ভুলে দিতে হবে, ফরগেট ইট। আমেরিকার বাজার বাংলাদেশের জন্য না। ওখানে ভিক্ষা টিকা কিছু আনতে পারবো কি আমরা? আমাদের ছেলেরা কেউ ট্যাক্সি ম্যাক্সি চালায়, ওভার টোভার চালায় বাঁচতে পারবে। এই চাকরি দিবে কতদিন বলে, ইউনিভার্সিটি ভর্তি করতে দিবে না, অলরেডি বলে দিয়েছে। বিদেশি ছেলেদের ভর্তি করলে অনেক টাকা দিতে হবে আমেরিকান গভর্নমেন্টকে। ওই টাকা দিয়ে আর আমার ছেলে মেয়ে এখন আমেরিকাতে পড়তে পারবে না। হ্যাঁ, তারা আমাদের রাখবে, কিছু ওভার চালাতে রাখবে। এই দেখেন একটা ছেলেকে পুলিশে চাকরি দিয়েছিল, এটা মায় ফেলেছে নিউ ইয়র্কে, বুঝছেন না? যাতে আর কোনো বাঙালিরা যেন আবার এই পুলিশে না ঢুকে, বুঝতে পারছেন? এগুলো তো পরিকল্পিত,
এগুলো মনে করেন না যে অ্যাক্সিডেন্টাল, দুর্ঘটনা না, এগুলো পরিকল্পিত। এই ছেলেটা ওয়াজ প্রমিসিং, ওখানে নিউ ইয়র্কের মেয়র, একজন এশিয়ান হওয়ার কথা, সে খুব পপুলার। এখন এই ছেলেটার মৃত্যুর পরে এশিয়ান দুর্গ কি চাপ পড়বে? তার চাপ পড়বে না? বলেন, এই বাঙালি ছেলেটার বলি পাঠা করে আপনি ওই মেয়রকে, আপনি ওই মেয়রের ভোট নষ্ট করতে চাচ্ছেন, যেখানে ট্রাম্প বলতেছে আমি তাকে ডিপোর্ট করে দেবো, আমি তাকে আমেরিকা থেকে বের করে দেবো। যে মেয়র সম্বন্ধে, মেয়র প্রার্থী সম্বন্ধে ট্রাম্প প্রকাশ্যে ঘোষণা দিয়েছে যে আমি ওকে আমেরিকা থেকে বের করে দেবো। চিন্তা করেন, এখন ওই ছেলেটা যে মারা গেল, এবং এই যে এশিয়ান 2-3টা পুলিশ মারা গেল, এটা দায় দায়িত্ব মেয়রের উপর যাবে না? কারণ অনেকে বাংলাদেশ জানে না, ইন্ডিয়া নিউ ইয়র্কের পুলিশ চালা মেয়র, পুলিশ ট্রাম্পের অধীনে না, নিউ ইয়র্ক পুলিশ নিউ ইয়র্ক মেয়রের অধীনে। ওখানে কোনো স্বরাষ্ট্রমন্ত্রী নাই, পুলিশ মন্ত্রণালয়। নিউ ইয়র্কের বা আমেরিকান বড় বড় সব জায়গায় রাজ্যের পুলিশ হলো ওই রাজ্যের গভর্নরের অধীনে, বা শহরে গুলো ওই সিটির মেয়রের অধীনে। নিউ ইয়র্ক পুলিশ সিটি মেয়রের অধীনে। তো সিটি মেয়রের অধীনে পুলিশটাকে মেরে ফেললো একটা বাঙালি ছেলেকে, এর কোন প্রতিবাদ বাংলাদেশ সরকার জানাইছে? এর কোন প্রতিবাদ বলছে আমার ছেলেটাকে কারণ বলা হোক সে আমেরিকান সিটিজেন, তার ডলারটা তো মজা লাগে, তার ডলারটা পাঠাইলে আপনি খুব পুলকিত হন ভাই। রূপক বাবু ডলারটা পাঠালে আপনি খুব ভালো মানুষ, আপনাকে যুক্তরাজ্যে মেরে ফেললে তখন তাকে জিজ্ঞাসা করবো না কেন মেরে ফেললা। হ্যাঁ, আজকে আমেরিকান সিটিজেনকে বাংলাদেশে মারেন তো, দেখেন তো ক্লিক হয়ে মরক, তারপর কি অবস্থা হয় আপনার, জিরো টলারেন্স কোথায় যায়? এইগুলো বললে আমি ভালো না, এগুলো কেন আমি বলি, কিন্তু অন্যায়টা কি বললাম বলেন আমাকে? এই ছেলেটা তো আমার রত্ন, এই ছেলেটা নিউ ইয়র্ক পুলিশে একটা চাকরি পেয়েছে, ভালো চাকরি পেয়েছে, পুলিশ অফিসার এবং প্রাইড অফিসার, তাকে মেরে ফেললেন, আমরা কিছু বললাম না। ওয়াই? সবকিছু মিলে আমেরিকাতে একটা আমার বাঙালি ছেলে পুলিশ চাকরি করতে পারবেন, তাকে মেরে ফেলবেন, সে বিচার চাইতে পারবো না, হোক সে আমেরিকান সিটিজেন। কিন্তু আজকে আলী রিয়াজকে আপনি কিছু করতে পারবেন বাংলাদেশে? আলী রিয়াজকে কিছু করে দেখেন, আমেরিকান গভর্নমেন্ট কিভাবে তার পক্ষে চলে আসে। কিন্তু আলী রিয়াজ আমার বড়টা পাইতেছে, আমার দেশে সর্বনাশ করতেছে, 6 মাস ধরে আমাদেরকে নাকে রশি দিয়ে ঘুরাইতেছে রাজনীতিবিদদেরকে। তো ভাগ্যিস ভালো তৃতীয় শ্রেণীর রাজনীতিবিদ নিয়ে ঘুরাচ্ছে সে, একটি ভালো রাজনীতিবিদ আমি দেখিনি তার এই মিটিং এর মধ্যে গেছে, সব তৃতীয় শ্রেণীর রাজনীতিবিদ গেছে, যারা হার্ডলি 2-1 জন বিএনপি টিকিট পেলে এমপি হতে পারবে, তাহলে বিএনপি টিকিট না পেলে বিএনপি গুলো এমপি হতে পারবে না। বিএনপি যারা প্রতিনিধিত্ব করতেছে তারাও যদি বিএনপি টিকিট না পায়, লবডঙ্গা হবে না। শক্তি তো বিএনপির, এটা কিন্তু বিএনপির। আমার অবস্থা এখানে বিএনপি করলে আমি হাজার হাজার লাখ লাখ ভোট পাই, আর বিএনপি না করলে গুল্লা, বুঝছেন না? সব নেতা দেখে অবস্থা, আর বিএনপির সঙ্গে আপুস করে চলে আসে, আপুস করে রক্ষা সক্ষম হলো, কালকে থেকে দেখি না কি অবস্থা হয়। কালকে তো এসে গেছে অলরেডি, তো বাংলাদেশে আর আছে 7 মিনিট। তা আপনি যেটা বললেন শেখ হাসিনা আসতেছে, এটা অবাস্তব না, এটা সম্ভাবনা তৈরি হয়ে গেছে। এই জন্য বলতে শেখ হাসিনা স্থানান্তর করেছে, পৃথিবীর অনেক শাসকরা যারা স্থানান্তর করতে পারছে হেলিকপ্টারে করে, যারা সদল বদে প্রস্থান করতে পারছে, যারা যুদ্ধের মাঠ থেকে রাজধানীতে ফিরে যেতে পারছে বা নিরাপদ জায়গায় ফিরে যেতে পারছে, ইতিহাস বলে তারা আবার ফিরে আসে। এটা ইতিহাস বলে তারা আবার ফিরে আসে। হুমায়ুন ফিরে আসছে, নেলসন ম্যান্ডেলাকে জেলে রাখা হয় নাই, আপনি দেখেন ফিরে আসছে। ইরাকের সাদ্দামকে আপনারা বেরিয়েও দিয়েছিলেন ইরাক থেকে, সে কুয়েত থেকে আশ্রয় নিয়েছিল, মিশরে গিয়ে আশ্রয় নিয়েছিল, সে ফেরত আসে নাই, ফেরত আসছে। আমেরিকানে কাউকে ফেরত পাঠায় নাই, কুল্লে খালাস করে ফেলায়। কুল্লে খালাস যখন শেখ হাসিনা হয় নাই, আওয়ামী লীগের নেতারা হয় নাই, এখন পর্যন্ত যখন একটা লোকের বিরুদ্ধে করতে পারে নাই, মাঝখান থেকে এই মামুনকে রাজসাক্ষী বানায় ডেলি হিরো বানাচ্ছে। দেখছেন আপনি কদিন আগে চেহারা কি ছিল, এখন কি চেহারা, এখন কি স্মার্ট হিরো, এখন তার মাথায় হেলমেট দেয় না, তার মানে তার হ্যান্ডকাপ লাগায় না, সে হিরোর মতো হাইটা আসে আর যায়। তারপরে হিরো একটা বানায় ফেলেছেন, যদি আওয়ামী লীগ ক্ষমতা না থাকে হিরোকে তারা ব্যবহার করবে। তো মামুন হ্যাজ বিকাম নিউ হিরো। কাজে আপনারা আওয়ামী লীগের বাইরে আপনাদের সম্ভাবনা সৃষ্টি হয়েছে, কিন্তু শেখ হাসিনা ক্ষমতায় আসলে আমি জানি না বাংলাদেশের মানুষ আপনাদেরকে গ্রহণ করবে কিনা, বাংলাদেশের মানুষ জনগণ আপনাকে ক্ষমা করবে কিনা। জনগণ আপনাদের প্রতি ক্রুদ্ধ হয়েছিল বলেই কিন্তু এই কাজটা করতে পেরেছে। কাজে এনসিপির ছেলেদের, একজন বলছে এনসিপির ছেলেদের, বা এনসিপির ছেলেরা তো এনসিপি না, আমার সন্তান। মুক্তিযুদ্ধের সময় যারা আমার বন্ধু ছিল, যারা পাকিস্তানের লড়ছে, তারা পরবর্তীতে আমার বিপক্ষে গেলেও তারা আমার বন্ধু ছিল, কারণ তারা মুক্তিযুদ্ধে একসঙ্গে ছিলাম। শেখ হাসিনার বিরোধী সংগ্রামে যারা ছিল তাদেরকে আমি আমার আপন মনে করি, কারণ আমি শেখ হাসিনার পক্ষের লোক না। আমি ছলে বলে কলে কৌশলে শেখ হাসিনাই প্রথম চেয়েছি, ছলে বলে কলে কৌশলে যেতে হয়েছে। আমি শেখ হাসিনার যুদ্ধ ঘোষণা করি নাই, কিন্তু তার পক্ষ অবলম্বন করি নাই, এমন কোনো প্রমাণ কারোর কাছে দিতে পারবেন না। আপনার পক্ষ আক্তার ভাই, আমি যে পক্ষ অবলম্বন তো আওয়ামী লীগ যোগদান করতেন, আওয়ামী লীগ তো যোগদান করার সময় করেন নাই, হই নাই। কাজে এখনো আওয়ামী লীগ ক্ষমতায় আসলে আওয়ামী লীগ আমাকে আবার ধরে সবার আগে জেলে নিবে, কারণ আমি আওয়ামী লীগকে মেনে নেব না।
কিন্তু তারপর আমি বলি, আপনাদের আশার সম্ভাবনা সৃষ্টি হয়েছে আমাদের নেতাদের কারণে, আমাদের নেতৃত্বহীনতার কারণে। আরেকটা প্রশ্ন, আজকে বাংলাদেশে একক নেতৃত্ব নাই। শেখ হাসিনা যেমন একটা পক্ষের একক নেতৃত্ব, আজকে বাংলাদেশের শেখ হাসিনা বিরোধী শিবিরে কোনো একক নেতা নাই। যতক্ষণ দেশের মধ্যে খালেদা জিয়াকে রাজনীতিতে অ্যাক্টিভ না করবেন, যতক্ষণ দেশের মধ্যে খালেদা জিয়াকে পল্টনে ততদিন পর্যন্ত বিরোধী শেখ হাসিনা বিরোধী শিবিরে ঐক্য আসবেন না। ডক্টর ইউনূসকে দিয়ে আপনি ঐক্য আনতে পারবেন না, এটা অসম্ভব, প্রমাণিত হয়ে গেছে। যেটা আমরা আশা করেছিলাম ডক্টর ইউনূস এই জাতিকে ঐক্যবদ্ধ করতে পারবে। এই জাতিকে ঐক্যবদ্ধ করতে হলে এখন যেভাবে হোক দেশমাতা খালেদা জিয়াকে এনে দাঁড় করাতে হবে। শেখ হাসিনার একমাত্র বিকল্প দেশমাতা খালেদা জিয়া। এই বাংলাদেশে উদ্ধার করার জন্য, বাংলাদেশকে সঠিক রাস্তায় নিয়ে যাওয়ার জন্য একমাত্র ব্যক্তিত্ব, একমাত্র নেতা তিনি হলেন দেশমাতা খালেদা জিয়া। এর বাইরে যারা চিন্তা করবেন, তার সময় কালক্ষেপণ করবেন, দেশটাকে ক্ষতিগ্রস্ত করবেন, মানুষের অকল্যাণ করবেন, শান্তি বিঘ্নিত করবেন, লুটেরাদের সুযোগ করে দিবেন, এর বাইরে চিন্তা করার সুযোগ নাই। আমি এখনো মনে করি সবার উচিত দেশমাতা খালেদা জিয়ার কাছে গিয়ে বলা, ম্যাডাম আপনি রাজনীতিতে আসেন, কিচ্ছু দরকার নাই, উনি ওনার গালে হাত দিয়ে চেয়ারে বসে থাকবে, দ্যাটস অল, যথেষ্ট, এর বেশি কিছু লাগবে না, এইটুকু যথেষ্ট। কিন্তু জনগণ ডেলি দেখবে, ওনার সঙ্গে ডেলি দেখা হবে। যেমন ইরানের খামেনি যেমন দেখা করে হাত তুলে বলে দিলে সব হয়ে যায়, ঠিক তেমনি উনি হাত তুলে বলে দিবে, হ্যাঁ তোমরা এই কাজটা করো, আমি বলে দিচ্ছি কাজটা করো, সবাই করবে। এই মুহূর্তে বাংলাদেশে এমন কোন লোক নাই দেশমাতা খালেদা জিয়া আদেশ অমান্য করবে। এমনকি আওয়ামী লীগ এখন নাই, যারা বাংলাদেশে আছে এখন, এরা এখন দেশমাতা খালেদা জিয়ার আদেশ অমান্য করবে না। তারা বুঝেছে দেশমাতা খালেদা জিয়া প্রতিহিংসা পরায়ণ নয়, দেশমাতা খালেদা জিয়া জনগণকে ঘৃণা করে না, মানুষকে ঘৃণা করে না। হয়তো মানুষের উপকার নাও করতে পারে, কিন্তু মানুষের ক্ষতি করে না, অপকার করে না। কাজেই এই দেশের আওয়ামী লীগ যারা বাংলাদেশে যারা আছে, তারাও দেশমাতা খালেদা জিয়ার কাছে নিরাপদ, তারাও নিরাপদ নিজেরা মনে করে, আমাদের নিরাপদ মনে করে। কাজেই আপনি যে প্রশ্নটা বলছেন, আওয়ামী লীগের আসার, আওয়ামী লীগ নেতা কর্মীরা বিদেশে যারা বাইরে গেছেন, তাদের মনে হয় ফিরে আসা আওয়ামী লীগের লোকেরা তাদেরকে মেনে নেবে না। তবে হ্যাঁ, প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে আসার সুযোগ সৃষ্টি হচ্ছে, সম্ভাবনা সৃষ্টি হচ্ছে। উনি হয়তো আগামীতে যত শীঘ্র সম্ভব চলে আসতে পারে, এটা আমার মুখে শুনতে চাচ্ছেন। আমি বলছি এই জন্য সম্ভাবনাটা আমরা তৈরি করে দিচ্ছি। আমাদের ব্যর্থতাই হচ্ছে ওনার সফলতা, এই জন্য বলছি। আমাদের অনৈক্যই হচ্ছে শেখ হাসিনার সবচেয়ে বড় শক্তি। এই অনৈক্য যদি দূর করতে পারে, যদি কালকে সবাই মিটিং করে সবাই যদি সারেন্ডার করে বলে, হয় সবাই সারেন্ডার করে বলো ডক্টর ইউনূস সাহেবকে, উনি যেভাবে দেশ চালাতে চায় সেটা উনি প্রকাশ করুক, সনদ মনদ কিছু না, উনি একটা অ্যালার্ম দেখ, ওনার একটা কর্মসূচি দেখ, 10 দফা হোক, 15 পয়েন্টের হোক, 20 পয়েন্টের হোক, 1 পয়েন্টের হোক, একটা কর্মসূচি দেখ, দিয়ে বলুক এইভাবে দেশ চালাবো, আপনাদেরকে মানতে হবে। আমার মনে হয় সবাই মানবে। আর বিকল্প সারেন্ডার করেন, খালেদা জিয়াকে সারেন্ডার করেন, খালেদা জিয়া রাষ্ট্রপতি করে জাতীয় সরকার গঠন করেন, ডক্টর ইউনূস সাহেব প্রধানমন্ত্রী হোক, নতুন পরিষদ গঠন করেন, সকল রাজনৈতিক দল থেকে নিয়ে সরকার গঠন করেন। আর আমি আগেও বলছি, আবার আজকেও বলছি, একটা সংসদীয় নির্বাচন দেন, সেই নির্বাচনে এসে ওই সংসদ আইন প্রণয়ন করুক, সংবিধান রচনা করুক, সংস্কার করুক, কি করতে হবে না করতে হবে ওখানে সর্বদলীয় করুক। ওখানে আওয়ামী লীগ আসতে চাইলে আওয়ামী লীগ রাজনীতিতে ওখানে নির্বাচন করার সুযোগ দেন। কারণ আমেরিকা এই ক্লিয়ারেন্স দেওয়া গেছে, আমেরিকাকে বাংলাদেশ এই আওয়ামী লীগকে নিয়ে নির্বাচন করতে হবে। কাজে আওয়ামী লীগকে নির্বাচন করার সুযোগ দেন, আমার কোনো আপত্তি নেই। আমি আওয়ামী লীগকে ফেস করে আসতেছি, এই গত 4টা নির্বাচনে করে আসছি, আগামীতেও যদি নির্বাচন করি আওয়ামী লীগকে ফেস করে করবো। আমার রাজনৈতিক প্রতিপক্ষ আওয়ামী লীগ, অন্য কেউ না। তারা এখনো আমার ধারে কাছে আসার মতো সময় হয় নাই, আল্লাহর রহমতে। আল্লাহর রহমতে এখনো আমি কাউকে আমার প্রতিপক্ষ মনে করি না, প্রতিপক্ষ আওয়ামী লীগকে। তারপর আওয়ামী লীগকে চাইবো নির্বাচন আসুক, আমার সামনে দাঁড়াক, সুষ্ঠু ভোট হোক, জনগণের ভোট হোক, জয়লাভ করেন, আমার কোনো আপত্তি নাই। জনগণ যদি আমাকে ভোট না দেয় আমার কোনো আপত্তি নাই, কিন্তু আমার ভোট ছিনায় নিয়ে যান না, জনগণের ভোট ছিনায় নিয়ে যান না, জনগণকে আমাকে ভোট দিতে আসতে পারে বাধা দিয়েন না। আমি সেই নির্বাচন চাই, সেই সুষ্ঠু নির্বাচন চাই। আবারও পরিশেষে বলবো, জনগণের কাছে ক্ষমতা ফিরিয়ে দেন, আপনিও টিকে থাকবেন, এই সরকার টিকে থাকবে, ডক্টর ইউনূস সাহেব বাংলাদেশের ইতিহাসে চির অম্লান থাকবেন। না হলে ওনাকে ব্যর্থ নায়ক হয়ে প্রত্যাবর্তন করতে হবে। আজকের মতো বিদায় নেই। আর কোন প্রশ্ন আছে? শেষ প্রশ্ন হচ্ছে, আজকে আমি হেডলাইন দেশে কি গৃহযুদ্ধের পথে? আপনি বারবার বলছেন দেশে একটা গৃহযুদ্ধ, মানে একটা প্রচেষ্টা হচ্ছে এটা গৃহযুদ্ধ লাগানির, এখন যে অবস্থা, এটা কি বাংলাদেশের গৃহযুদ্ধের পথে, বা কি পাচ্ছেন আপনি? আপনি যদি এখনো জিনিসটা পরিষ্কার না, গৃহযুদ্ধের পথে, মানে গৃহযুদ্ধ শুরু হয়ে গেছে। তো গৃহযুদ্ধ যদি শুরু না হয়, তাহলে এই যে শাহবাগ চত্বরে ছেলেরা যে আন্দোলন করছে, কার বিরুদ্ধে? আওয়ামী লীগের বিরুদ্ধে, বিএনপির বিরুদ্ধে, এনসিপির বিরুদ্ধে, জামাতের বিরুদ্ধে। তারা তো সরকারের বিরুদ্ধেই দাবি করতেছে, সরকার ব্যবস্থা নেয় না কেন? সরকার তাদেরকে এলাও করতেছে কেন? আজকে রাউজানে যে ঘটনাটা ঘটলো, এটা কি যুদ্ধ? এটা গৃহযুদ্ধ না?
আজকে এই যে বিভিন্ন গ্রামে গঞ্জে মারামারি হচ্ছে, কি যুদ্ধ? আজকে 3টা স্টেটমেন্ট দেখেন না। একটা স্টেটমেন্ট দিয়েছে ওই প্রধানমন্ত্রীর তথ্য সচিব যে দেশ আগামী 9 দিন এটা একটা দুর্যোগের মধ্যে যাবে, দেশে যে কোনো কিছু ঘটতে পারে, দেশটা খুব ক্রান্তিকে অতিক্রম করছে। আপনি আজকে আইএসপিআর এর আর্মির দেখেন না কি বলছে আর্মি, এগুলো কিসের আলামত? তারপরে আজকে আসিফ নজরুলের এই কথা বলার দরকার ছিল কি যে 50,000 মামলা উনি প্রত্যাহার করেছেন, এগুলো কিসের ইঙ্গিত বহন করে? আজকে আপনি ওই সুপ্রিম কোর্ট থেকে এই 3টা হেয়ারিং লাগে নাকি ওই মামলাগুলো খারিজ করতে? তারেক রহমানের মামলা খারিজ করতে 3টা হেয়ারিং লাগে নাকি? আপনি সুপ্রিম কোর্টে বিচার শিখান আমাদেরকে? নাটক করার তো সীমা আছে, আপনার নাটক করার তো সীমা আছে। আপনি প্রধান বিচারপতি, আপনি এখন কুল রাখেন না, শ্যাম রাখি নিয়ে পড়ছেন বিপদে। আপনি গ্রিন সিগন্যাল পাচ্ছেন না, তাই আপনি রায় দিতে পারতেছেন না। গ্রিন সিগন্যাল পাইলে রায় দিয়ে দিবেন, গ্রিন সিগন্যাল কে দিচ্ছে না? ডক্টর ইউনূস দিচ্ছে না। ড্রাইভার কার হবে? প্রধান বিচারপতি দায়ভার হবে না? আপনার ক্ষমতা আছে তারেক রহমানের এই মামলার উপরে কোনো কিছু নেতিবাচক কিছু বলার? পারবে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি করতে? এর দায় কার উপর যাবে? এই সরকারের উপর যাবে। একটা নেতিবাচক শব্দ যদি আপনি লেখেন এই রায়ে, সুপ্রিম কোর্টের রায়ে, বিএনপি মেনে নেবে? আর বিএনপি তখন বুঝে গেছে যে মূল্যে টাকা পাওয়া যায়। এখন আমার ছেলেরা বুঝে গেছে যে মূল্যে টাকা পাওয়া যায়। এখন আমার অনেক বেকার ছেলে মেয়ে আছে, অনেক বাপ মা আছে, তুই মরতে পারছ না, মূল্যে তুমি টাকা দিবে বলে। অনেক ছেলে মেয়ে আছে তার জীবনে বাইচে থাকে 10 লক্ষ টাকা আয় করতে পারবে না। এখন সে মরে গেলে বাপ মা বলতেছে তুই মরস না, এত লোক মরলো, তুই মরতে পারস না, তুই অত বড় নেতা বলে হইছস, এত আন্দোলন করস, তুই মরলে তো আমি 10 লাখ টাকা পাইতাম। এখন তোরা খাওয়াইতে হয়, তোর চিকিৎসা করাইতে হয়। এখন তো সবাই চেয়েছে যে তার ছেলে মেয়েরা মরুক, মরলে শহীদের মর্যাদা পাবে, আবার লক্ষ লক্ষ টাকাও পাবে। কোথায় নিয়ে গেছেন আপনার দেশটাকে? কোন জায়গায় নিয়ে গেছেন? এখন তো মরার জন্য ছেলেরা প্রস্তুত হচ্ছে। আবার যেভাবে এখন নেতাদের কোটি কোটি টাকার হিসাব দেখাচ্ছেন, এখন নেতারা তো চাঁদাবাজি যে তার বাপ মা লোকে শুরু করে দেয় কিনা দেখেন না? চাঁদা চাইলে পাওয়া যায়, আমি চাইলাম না কেন? দেখেন না চাঁদাবাজি কোথায় নিয়ে যান। তারপরে গৃহযুদ্ধের বাকি রইল কোথায়? গৃহযুদ্ধের বাকি কোথায় রইল? গৃহযুদ্ধ মানে কি আপনাকে মেরে ফেলানো, আমাকে মেরে ফেলানো? আমরা তো পরস্পরের প্রতি প্রতিনিয়ত আঘাত করে যাচ্ছি, প্রতিদিন আমরা একে অন্যের বিরুদ্ধে গালাগালি করে যাচ্ছি। বাকি আছে এখন শুধু মারামারি করা, গোলাগুলি করা। এইটাও তো শুরু হয়ে যাবে এই 5-7 দিন পরে। 9 তারিখ পর্যন্ত কেন অ্যালার্ট করলেন? কেন জাতিকে রেড অ্যালার্ট করলেন? তার মানে নিশ্চয়ই আপনি কোনো ইঙ্গিত পেয়েছেন, নিশ্চয়ই কোনো আভাস পেয়েছেন, নিশ্চয়ই আপনি দেখতে পাচ্ছেন যে বঙ্গোপসাগরে নিম্নচাপ দেখা দিয়েছে এবং সেই নিম্নচাপ বাংলাদেশের দিকে ধেয়ে আসতেছে, তাই তো আপনি সিগন্যাল দিচ্ছেন। তার মানে আপনার রাডারে ধরা পড়েছে যে বাংলাদেশে কোথাও রাজনৈতিক নিম্নচাপ সৃষ্টি হয়েছে, শান্তি শৃঙ্খলা নিম্নচাপ সৃষ্টি হয়েছে, যে নিম্নচাপ বাংলাদেশে একটা প্রলয়ঙ্করী ঝড় আসতে পারে। সেই ঝড়ের নাম কিন্তু যুদ্ধ। সেই যুদ্ধ তো নিজেরা করি, তাহলে তো তার নাম গৃহযুদ্ধ। ভারত তো আমাদের আক্রমণ করবে না, আক্রমণ তো করবো আমি আপনাকে, আপনি আমাকে। যে যুদ্ধটা হবে, যে জংটা হবে, যে জঙ্গিতে আপনি জিরো টলারেন্স দেখাবেন, সেই জংটা তো আমাকে করতে হবে। জং করলেই তো আপনার দেশে একটা ধ্বংস হবে, দেশ ধ্বংসের দিকে যাবে, মানুষের কল্যাণ বিঘ্নিত হবে, দেশের মানুষ অশান্তি থাকবে, অকালে অনেক প্রাণ হারাবে। এর দায়িত্ব কে নিবে? এই দায়িত্ব বর্তমান সরকার নিতে হবে। এই বর্তমান সরকার আমাদেরকে সুশাসন দেওয়ার জন্য অঙ্গীকারবদ্ধ। এই বর্তমান সরকার দেশে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য ওয়াদাবদ্ধ। এই সরকার বলতে পারবে না যে আমি বিপ্লবী সরকার। তুমি যদি বিপ্লবী সরকার হইতা তাহলে তোমাকে দায়ী করতে হবে। তুমি কেন বিপ্লবী সরকার হলো না? তোমাকে কে মানা করেছিল বিপ্লবী সরকার হইতে? তুমি কার সঙ্গে ধোঁকাবাজি করলা? কাকে ফাঁকি দিলা? এই বিপ্লবটাকে কেন তুমি কলঙ্কিত করলা বিপ্লবী সরকার না বলে? এই বিপ্লবী সরকার হলে তো আজকে এই ছেলেদেরকে রাজনৈতিক দলের নামে গ্রামে গ্রামে ঘরে ঘরে ঘুরে বেড়াতে হতো না। বিপ্লবী সরকার হলে তারাই তো ক্ষমতা কনসলিডেট করতো। আমরা সকল রাজনৈতিক দল এই বিপ্লবী সরকারের গঠন যোগদান করতাম, আমরা বিপ্লবী হয়ে যেতাম, আমরা বিপ্লবী দলে অংশগ্রহণ করতাম। একটা বিপ্লবী সরকার হলে আমরা তো চলে যেতাম। কিন্তু এখন তো ইউনূস সাহেবের সরকার কার সরকার? এনজিও সরকার তো আমরা দিতে পারি না। এনজিও সরকারকে তারপরে তো আমাদের নেতা জননেতা তারেক রহমান সাহেব প্রকাশ্যে বলেছেন, বারবার বলেছেন এই সরকারকে উনি ব্যর্থ হতে দিবেন না। আজকে পর্যন্ত ওনার স্টেটমেন্ট উদ্ধার করেন নাই। আজকে পর্যন্ত উনি বলেন নাই যে আমরা এখন পর্যন্ত এজ অন টুডে, এই এখন 1 তারিখ হয়ে গেছে, আগস্ট মাসে 1 তারিখ পর্যন্ত আমি যতটুকু জানি তারেক রহমান এখনো তার কথা অবিচল, উনি সরকারকে ব্যর্থ হতে দিবেন না। তাহলে আপনি কাউকে মূল্যায়ন করবেন না, তারেক রহমানকে মূল্যায়ন করবেন না, আমাদেরকে মূল্যায়ন করবেন না। দেশমাতা খালেদা জিয়ার কাছে আদিলুজ্জামান দিয়ে পাঠাইয়া দিয়ে আপনি জমির দলিল দিয়ে আসতে দিতে যান। কত বড় হীনমনতা আপনাদের, কত বড় কনস্পাইরেসি আপনারা করেন। আপনাকে দলিল দিয়ে আসতে হবে গিয়ে বেগম খালেদা জিয়ার বাসায় গিয়ে কিভাবে আপনি আমাদেরকে বিচ্যুতি করার চেষ্টা করেন।
আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে বসে ভিডিওটি দেখলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা জানাচ্ছি। প্রিয় দর্শক, আশা করি পুরো ভিডিওটি দেখেছেন এবং বুঝতে পেরেছেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করা হলো, বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়েছে, সেই সাথে কোন দিকে যাচ্ছে বাংলাদেশ সে অবস্থা নিয়ে আলোচনা করা হয়েছে। আওয়ামী লীগকে ফিরে আসার যে সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি, আওয়ামী লীগ হয়তো খুব শীঘ্রই ফিরে আসবে, কারণ বাংলাদেশের বর্তমান যে অবস্থা, সব অবস্থাকে কেন্দ্র করে এই কথাটি বলাই যায় যে আওয়ামী লীগ খুব দ্রুত ফিরে আসবেন। বিএনপি জামাতের ঐক্য নষ্ট হয়েছে এবং এনসিপির সাথেও সম্পর্ক কারো ভালো নয়, আমরা দেখতে পাচ্ছি। অনেক সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে আমাদের এই প্রিয় বাংলাদেশ। সেই সাথে আওয়ামী লীগ ফিরে আসার প্রস্তুতি নিচ্ছে। শেখ হাসিনা বারবার মুঠোফোনে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে বলছে যে তিনি আসছেন এবং খুব শীঘ্রই ফিরে আসছেন। এছাড়া আমরা বিভিন্ন লাইভ টক শোতে দেখতে পাচ্ছি যে তিনি আসছেন। এসব আপনাদের কি মনে হচ্ছে? শেখ হাসিনা কি ফিরে আসবেন? আর শেখ হাসিনা ফিরে আসলে কি হবে? সবাই বিষয় কি কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি শেষ করছি। আসসালাম।